তো আমরা পড়ছিলাম হচ্ছে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের রেনেসাঁস পিরিয়ডের শর্ট কোশ্চেন্সগুলো দেওয়া ছিল, আর রেস্টোরেশন পিরিয়ডের শিটটা এবং ব্রিফ কোশ্চেনগুলো একটু দেখতে বলেছিলাম, তাই তো? তো কি সবার কি দেখা হয়েছে? সবাই কি দেখছো? বলো তো কি অবস্থা? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা প্রথমে আসি হচ্ছে যে রেনেসাঁস পিরিয়ডে শর্ট কোশ্চেন আনসারগুলোতে কোনো প্রবলেম আছে কিনা সেটা নিয়ে একটু কথা বলি। প্রথমে একটু বলো তাতে কোনো সমস্যা আছে কিনা, এবং সেটা তাহলে আমরা একটু কথা বলি, তারপরে এইভাবে ধারাবাহিকভাবে আমরা আসি। আচ্ছা, আরেকটা বিষয় হলো সোশ্যোলজি অফ বাংলাদেশ, বাংলাদেশ সোসাইটি অ্যান্ড কালচারের চ্যাপ্টার 8 21শে নভেম্বর পর্যন্ত দেওয়া ছিল। আজকে অবশ্য 23 নভেম্বর হয়ে গেছে, তো এটাকে আমি একটু চেঞ্জ করে দিলাম। এটার চ্যাপ্টার কি 10টা করে আছে তো নাকি? মাঝে মাঝে আমি একটু ভুলে যাই, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মিলে। ইয়েস স্যার, 10টা। স্যার এটার চ্যাপ্টার 10টা। আচ্ছা, সবগুলো দেওয়া আছে কিনা আমি একটু চেক করে নিই। নেটওয়ার্কের জন্য কাজ হয় খুব স্লোলি। ওকে, এটা দেওয়া আছে। আচ্ছা, এটা দেওয়া আছে। পলিটিক্যাল অর্গানাইজেশন, এটা হচ্ছে 7টা। তো আমরা এটা শেষ হলে আমরা শুরু করব। তো এটা আমি মেনলি এটা আমি 28 তারিখ পর্যন্ত একটু দিলাম সময়, এর ভিতরে তোমরা পড়ে নিবা। আচ্ছা, এখন একটা বিষয় একটু, তোমরা অনেকেই কয়েকজন বলেছো, অনেকে বলবো ভুল হচ্ছে, যে তোমাদের পড়া কি কম হয়ে যাচ্ছে না বেশি হয়ে যাচ্ছে? একটু বলো তো, পড়া কি ঠিক আছে না একটু বেশি করে দিব? বলো। হিস্ট্রির ক্ষেত্রে আমি একটু স্লো যাচ্ছিলাম সামনে, যেহেতু আমাদের আছে পোয়েট্রি আর অ্যাডভান্স রিডিং রাইটিং, তাই অ্যাডভান্স রিডিং রাইটিং ওটা আমরা একটু শেষের দিকে দেখব। পোয়েট্রির এরপর আমরা পোয়েট্রিটা শুরু করব, এটা হলো বড় কথা। এখন বিষয়টা হলো, অনেকে তোমরা বলতেছো আরও একটু পড়া বেশি করে দেওয়া যায় কি না। এখন যদি তোমরা চাও আমার পড়া বেশি করে দিতে, তো কোনো আপত্তি নাই, আছে? বলো। এখন যদি মনে হয় যে তোমরা সময় দিয়ে বেশি করে পড়ে শেষ করে ফেলতে পারতেছো, তাহলে আরও বেশি করে দেওয়া যাবে, এটা তো অবশ্যই ভালো কথা। এখন তোমাদের মতামত কি, বলো? পড়া কি আর একটু বেশি দিব? একটু এরকমই পড়ান স্লোলি। পোয়েট্রিতে বেশি বেশি পড়ান। আর এরকমই থাকে অন্তত হিস্ট্রির ক্ষেত্রে। কারণ আমার তো এই নভেম্বরের 30 তারিখ পর্যন্ত ডেটটা দিয়েছিলাম, তাই না, 2 মাসে 60 দিনের হিসাবে। কিন্তু যেহেতু আমি ভেবেছিলাম ডিসেম্বরের 15 বা মাঝামাঝি থেকে হয়তো যদি শুরু হয়, তার জন্য একটু আগাচ্ছিলাম। তা দেখলাম যে 1 মাস তোমরা হাতে পাচ্ছ, এই জন্য একটু ধীরে যাচ্ছি। কারণ জানি না তোমাদের পড়া কেমন আছে। হ্যাঁ, আমার তো পড়া রুটিন অনুসারে আরও কম সময় দেওয়ার কথা ছিল, কিন্তু অতটুকুতে তোমরা পারবা কি না, কি একটু হাতে পেয়েছি বলে সময়টা নিচ্ছি। এখন যদি মনে করো যে তোমাদের সাথে যদি আমরা একটু পোয়েট্রিটা অ্যাড করে দিতে যদি চাও, তাতে তো অবশ্যই ভালো কথা, এতে তো কোনো আপত্তি থাকার কথা না। হ্যাঁ, কারণ অ্যাডভান্স রিডিং রাইটিংয়ে আমাদের পড়ানোর বিষয়ের থেকে তোমাদের পড়া বেশি আছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা তখন ওই জায়গায় একটু বেশি দ্রুত যাওয়ার চেষ্টা করব। আর পোয়েট্রিতেও মোটামুটি একটা বিষয় খেয়াল করতে হবে, যে ওখানে হয়তো টেক্সট পড়ার সুযোগ বা হিস্ট্রিতে যতটুকু তোমরা সময় পাচ্ছ, ওখানে অতটা সময় নেওয়া যাবে না, বা অতটুকু সময় দেওয়াও যাবে না। ওটাকে আমরা একটু দ্রুত আগিয়ে নেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, তো ঠিক আছে, সমস্যা নেই। তারপরেও এটা একটু শেষ করো, যেহেতু আমরা প্রায় শেষের দিকে এসেছি, তাই না? রেস্টোরেশন পিরিয়ড, তারপর হচ্ছে নিও ক্লাসিক্যাল, রোমান্টিক, ভিক্টোরিয়ান এইজ, এভাবে আমরা দুইটা দুইটা ক্লাস শেষ করে মোটামুটি এ মাসের মধ্যেই আমরা হিস্ট্রিটাকে শেষ করে ফেলবো। দিয়ে 15 দিন করে ওদিকে আমরা পোয়েট্রি এবং অ্যাডভান্স রিডিং রাইটিং ওটাকে আমরা ওইভাবে নিয়ে নিব। এখন বিষয়টা হলো, যেহেতু অল্প সময়ের মধ্যে পড়া, অনেক পড়ার ব্যাপার আছে। হ্যাঁ, এই এটা হলো ব্যাপার। আর তোমরা নিশ্চয়ই ওই যে শর্ট আমি সাজেশন দেওয়ার চেষ্টা করছি, ওটা যেহেতু সকলের জন্য, এখন আমি তোমাদের একটু বেশি পড়া দিচ্ছি যাতে অন্তত একটা আইডিয়া থাকে, তারপরে তোমরা ওই আইডিয়া অনুসারে আরও সময় নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করবা, তাই না? হ্যাঁ, কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে, যেহেতু আমরা একটু বেশি করে দেখব যাতে আমাদের অ্যাক্সিডেন্ট না ঘটে। আর একটা বিষয় আমি তোমাদেরকে বলেছি, সেটা হলো যে আমরা তো কিছু কিছু জিনিস বাদ দিয়ে পড়তে পারি, তাই না? যদি এখান থেকে আমরা দুটা এজ হয়তো কম পড়লাম, পোয়েট্রি থেকে আমরা একটা কবি কম পড়লাম, ড্রামা থেকে একটা ড্রামা কম পড়লাম, এটাও তো আমি বলেছি, তাই না? সেভাবে তোমরা তো অবশ্যই পড়তে পারো, তাতেও কোনো সমস্যা নাই। কিন্তু প্রথম অবস্থায় অন্তত একটু ধরে পড়তে হবে, একটু দেখতে হবে, তা না হলে
দেখা যাচ্ছে যে সমস্যা থেকে যেতে পারে, হ্যাঁ, যে হঠাৎ করে একটু আনকমন আসলো বা দেখা যাচ্ছে তুমি যখন পারলে না তখন একটা সমস্যা হয়ে যাবে। তো ঠিক আছে, তাহলে আমরা প্রথমে চলে আসি আমাদের শর্ট কোশ্চেনগুলোর মধ্যে কোনো সমস্যা আছে কিনা। প্রথমে হাত তোলো, হ্যাঁ, আমরা রেনেসাঁস পিরিয়ডের শর্ট কোশ্চেনগুলো নিয়ে একটু কথা বলি। কারো কি সমস্যা আছে? হাত কি কেউ তুলেছ? উপমা, উপমা বলো, কোন জায়গায় সমস্যা আছে? স্যার, কমেডি অফ হিউমার যেটা এই এই কনসেপ্টটা একটু ক্লিয়ার কমেডি করে অফ দিলে। হিউমার্স, তাই তো? আচ্ছা, ঠিক হ্যাঁ। আছে। কমেডি অফ ম্যানার্স এবং কমেডি অফ হিউমার্স দুটা বিষয় আছে তোমাদের হিস্ট্রিতে। কমেডি অফ হিউমার্সটা মেনলি আমাদের রেস্টোরেশন পিরিয়ড বা ওই পরবর্তীতে আসবে। কমেডি অফ হিউমার্স, এটা হিউমার একটা থিওরি আছে, হ্যাঁ, মেডিকেল থিওরি হিসাবে ধরা হয় যে হিউমার বলতে আসলে কি নির্দেশ করে। তো এই জায়গাতে আমরা একটু দেখি আগে প্রথমে, দেখো দেখি এটা আসে কিনা। ও আচ্ছা, এটা আসছে না। ওকে, এটা হিস্ট্রির ক্ষেত্রে অন্য একটা বিষয় আসবে। আচ্ছা, এখানে আমাদের যে কমেডি অফ হিউমার, এটা এক ধরনের ড্রামা, তাই না? এটা এক ধরনের ড্রামা। এখানে দেখানো হয়েছে যে আমাদের হিউম্যান বডিতে নাকি 4 ধরনের এলিমেন্টের মিশ্রণ আমাদের হিউম্যান বডি, হ্যাঁ। এই 4 ধরনের মিশ্রণ 4টা এলিমেন্ট দিয়ে তৈরি, এবং এক একটা এলিমেন্ট আমাদের এক এক ধরনের ফিচারকে নির্দেশ করে। যেমন এখানে আমরা বলতেছি কি, দেখো যে আমাদের পুরো বডি হচ্ছে এই 5টা এলিমেন্ট দিয়ে তৈরি, 4 বেসিক এলিমেন্টস অফ আর্থ, এয়ার, ফায়ার অ্যান্ড ওয়াটার। ইন এক্সটার্নাল নেচার, যেটা হচ্ছে প্রকৃতির সাথে যদি আমরা বিবেচনা করি, তাহলে এই 4টা এলিমেন্ট দিয়ে মেনলি আমাদের বডি গঠিত। আর এই 4টা এলিমেন্ট মেনলি আমাদের 4 ধরনের মেজাজকে নির্দেশ করে, ঠিক আছে? তো বলা হয়ে থাকে যে এই 4 ধরনের এলিমেন্ট একটা নির্দিষ্ট প্রপোর্শনেট আছে, ঠিক আছে, একটা অনুপাত আছে। সেই অনুপাতে যদি থাকে তাহলে একজন সুস্থ মস্তিষ্কের মানুষ হয়, মানে সুস্থ মস্তিষ্ক, হ্যাঁ, প্রপার মেন্টালিটির, হ্যাঁ, মেজাজের একজন মানুষ হয়ে থাকে। তাই বলছে, দেখো প্রথমে এখানে বলছে আর্থ, আর্থ, এয়ার, ফায়ার অ্যান্ড ওয়াটার। তাহলে আর্থ কি নির্দেশ করে? স্যাঙ্গুইন মেন্টালিটির মানুষকে। স্যাঙ্গুইন মানে কি বলো তো? স্যাঙ্গুইন বলতে কি বুঝি? হোয়াট ইজ দ্য মিনিং অফ স্যাঙ্গুইন? জানা আছে? স্যাঙ্গুইন মানে যেটা হচ্ছে অনেকটা আশাবাদী, ভালো, তাই তো? কোনো কিছু আশা করা, সব কিছুর মধ্যে এক ধরনের পজিটিভ মেন্টালিটি নির্দেশ করাটাকে আমরা বুঝি হচ্ছে স্যাঙ্গুইন দিয়ে, হ্যাঁ। তাই দেখো, অপটিমিস্টিক আর পজিটিভ, স্পেশালি ইন অ্যান অ্যাপারেন্টলি ব্যাড আর ডিফিকাল্ট সিচুয়েশন, মানে খারাপ অবস্থানেও সে একটা পজিটিভ মেন্টালিটি বহন করবে, হ্যাঁ। তাহলে আর্থের পরিমাণ যদি কারো বেশি থাকে বডিতে, তাহলে তিনি এই ধরনের মেন্টালিটির হয়ে থাকেন, ঠিক আছে। তারপরে আর্থের পর কি আছে? আর্থের পর কি আছে? এয়ার, না? দেখো, এয়ার, এয়ার যদি থাকে এলিমেন্ট, তাহলে হচ্ছে দেখো ফ্লেগমেটিক, হ্যাঁ। এটা আবার কি জিনিস? দেখো, শুনতে পাচ্ছ সবাই? হ্যাঁ, দেখো ফ্লেগমেটিক, এটা হচ্ছে কি, দেখো অনেকটা হচ্ছে নিরস টাইপের, হ্যাঁ, মানে নিরস টাইপের, শান্ত, ভদ্র, কোনো কিছুতে খুব একটা আশা নেই, হ্যাঁ, কাম অ্যান্ড কোয়াইট, কুল হেডেড, হ্যাঁ, এই জাতীয় মেন্টালিটির মানুষ হয়ে থাকে এয়ারই যাকে বলা হচ্ছে। তা হচ্ছে ফ্লেগমেটিক। তাহলে এয়ার যদি তারও বেশি থাকে এলিমেন্ট হিসাবে, সে এই ধরনের মেন্টালিটির হয়ে থাকে। এরপর বলা হচ্ছে ফায়ার। ফায়ার হলে কেমন হবে? ফায়ার কি নির্দেশ করে? আগুন, তাই না? হ্যাঁ, তাহলে হচ্ছে দেখো, এই ফায়ার নির্দেশ করে যে এলিমেন্টটা, সেটা একটু খেয়াল করো। দেখো হচ্ছে কোলেরিক বা কোলরিক, যেটা আমরা বলি, এনে হচ্ছে একটু মানে হট হেডেড, হ্যাঁ, মানে ব্যাড টেম্পার্ড, খুব বেশি মেজাজের। ফায়ার মানেই তো আমরা বুঝতে পারতেছি, হ্যাঁ, যে হচ্ছে সবসময় একটা
উত্তেজিত ভাব, রাগান্বিত ভাব, এরকম একটা বিষয়কে নির্দেশ করে। তারপর দেখো ইন মেডিয়েভাল মেডিসিন হ্যাভিং দেখো কোলার অ্যাজ দ্য প্রিডমিনেন্টলি বডিলি হিউমার, হ্যাঁ এইগুলো যে এই এলিমেন্টটা যদি কারো বেশি থাকে সে একটু মেজাজ গরম ধরনের মানুষ হয়, হ্যাঁ মানে কী বলবো মেজাজ চটে যায় অল্পতে যে কারো, এরকম নির্দেশ করে। তারপরে আরেকটা হচ্ছে কি ওয়াটার, ওয়াটার হলে কেমন হবে? নিশ্চয়ই শান্ত হবে নাকি, একটু শান্ত মেন্টালিটির হবে। তাহলে কি বলছে এখানে দেখো গ্রেভ বা মেলানকলিক টাইপের, চুপচাপ, এটা হচ্ছে গম্ভীর, ঠিক আছে, এটা গম্ভীর টাইপের যেটা আমরা বলতে পারছি মেলানকলিক। এই কয়টা এলিমেন্ট আছে। তো এই বিষয়টাকে কেন্দ্র করে দেখো দ্য কমেডি অফ হিউমার্স অ্যাজ কনসিভড বাই জনসন হ্যাজ ইটস বেসিস অন দ্য মেডিয়েভাল মেডিকেল কনসেপ্ট অফ হিউমার হুইচ ইমপ্লাইজ দ্যাট দ্য বডি হিউম্যান বডি ইজ অ্যামালগাম কি মিক্সার, মিশ্রণ, আনুপাতিক মিশ্রণ অফ 4 হিউমার্স স্যাঙ্গুইন, ফ্লেগমেটিক, কোলেরিক অ্যান্ড মেলানকলি হুইচ করেসপন্ডেন্ট টু দ্য 4 বেসিক এলিমেন্টস অফ আর্থ ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, তো এটার উপর ভিত্তি করেই এই বিষয়গুলোকে এইগুলোকে কীভাবে এক্সাইট করা যায় সেই ধরনের এলিমেন্টগুলোকে কমেডিতে ঢোকানো। তাই বলছি দেখো দ্য কমেডি অফ হিউমার্স ইজ এ জানরা অফ ড্রামাটিক কমেডি দ্যাট ফোকাসেস অন আ ক্যারেক্টার অর রেঞ্জ অফ ক্যারেক্টার্স each of whom exhibit 2 or more overriding traits of humors that dominates their personality, desires and conduct। তার মানে এখানে প্রত্যেকটা চরিত্রেই এই যে এলিমেন্টগুলো মানে আনুপাতিক হারে দেওয়া হবে না, তাই তো 4টা এলিমেন্টকে যে অনুপাতে থাকলে একজন শান্ত মেজাজের মানুষ হবে ঠিক সেরকম না দিয়ে 2-1টা কম বেশি করে দেওয়া হয়, দিয়ে কাউকে খ্যাপাটে, কাউকে খুবই শান্ত, কাউকে খুব বেশি মানে কি বলবো মেলানকলিক বা স্যাড, এরকম চরিত্র হিসাবে তৈরি করা হয়। তার মানে ওই হিউমারগুলোকে এক্সাইট করার জন্য মানুষের মধ্যে এক এক চরিত্রকে এক একটা হিউমার বেশি আছে বলে এরকম একটা বিষয় দিয়ে ক্যারেক্টারগুলোকে সাজানো হয় বা ডিজাইন করা হয়, ঠিক আছে। তাই বুঝে দেখো ইট ইজ সেইড দ্যাট আ ম্যানস স্টেট অফ মাইন্ড অর টেম্পারামেন্ট ইজ ডিটারমাইন্ড by the proportion of these humors in his body. Any excess of a particular humor disrupt this proportion and destroy the balance of mind। তার মানে কোনো একটা বেশি হয়ে গেলেই তার শরীরে কি হবে, এই যে হিউমারের ব্যালেন্সটা ডিসরাপ্ট হবে এবং তার মেন্টালিটি হয় খুবই শান্ত হবে, নয় খুব খ্যাপাটে হবে, খুবই গম্ভীর হবে, খুবই আশাবাদী হবে, এরকম হুইচ টার্নস আ ম্যান টু সাম এসেন্ট্রিক অ্যান্ড ফ্রেঞ্জি, যাতে কি হয় মানুষকে একটু উদ্ভট করে ফেলে। দিস কমিক টেকনিক মে বি ফাউন্ড ইন অ্যারিস্টোফেন্স, যেটা হচ্ছে অনেক ওল্ড, তাই তো, যেটা হচ্ছে গ্রিক ড্রামাগুলোতে পাবো। বাট দ্য ইংলিশ প্লে রাইটস বেন জনসন অ্যান্ড জর্জ চ্যাপম্যান পপুলারাইজ দ্য জানরা ইন দ্য ক্লোজিং ইয়ার্স অফ দ্য 16th century। তার মানে অ্যারিস্টোফেন্স একজন গ্রিক রাইটার, তিনি প্রথম এইটাকে তিনি তৈরি করেছিলেন। পরবর্তীতে ইংলিশ ড্রামাটিস্ট হিসাবে এই দুইজন এটাকে পপুলারাইজ করেছে, বিশেষ করে বেন জনসনের নাম আসছে। তাই বলছে ফলোয়িং দ্য ক্লাসিক্যাল মডেল অফ টেরেন্স অ্যান্ড প্লাউটাস দ্য জনসনিয়ান কমেডি অফ হিউমার্স ডিলস উইথ দ্য এলিমেন্ট অফ হিউমার্স টু রিডিকিউল ডিফারেন্ট টাইপস অফ মেন অ্যান্ড উইমেন। তার মানে জনসন এগুলোকে ইউজ করে থাকেন কী করার জন্য, বিভিন্ন ধরনের মানুষের, আমাদের সমাজে বিভিন্ন ধরনের যে মানুষ আছে ওই মানুষগুলোকে একটু রিডিকিউল করার জন্য, একটু হাস্যরসাত্মক ওয়েতে, স্যাটিরিক ওয়েতে তুলে ধরার জন্য। ইট হ্যাজ সার্টেন টিপিক্যাল ফিচার্স হুইচ ডিফারেন্সিয়েট ইট ফ্রম আদার কমেডিজ। তাহলে ফিচারগুলো কি? Firstly, it contains a good deal of farcical element. Farcical মানে কি? Comic element. Manifested in different engaging episodes and entertaining comic scene. Secondly, some well-drawn characters taken from real life make the comedy of humor specially enjoyable. এবং আমাদের বাস্তবিক জীবন থেকেই কিছু ক্যারেক্টার নিয়ে ওই বিশেষ হিউমার যাদের বেশি, হ্যাঁ, যে হচ্ছে বেশি খ্যাপাটে মনে করা হয় তার ফায়ার বেশি, হ্যাঁ, যে হচ্ছে মেলানকলিক তার ওয়াটার বেশি, হ্যাঁ, যে হচ্ছে একটু শান্ত স্বভাবের, হ্যাঁ, ফ্লেগমেটিক যে হচ্ছে এয়ার বেশি, আর যা অপটিমিস্টিক, হ্যাঁ, এরকম কিছু দিয়ে দেখানো হয়। দিস ক্যারেক্টার্স আর ইউজুয়ালি টাইপস মানে কি, যেগুলো সমাজে এরকমটা পাওয়া যায় হয়, অ্যান্ড হ্যাভ সাম সর্ট অফ ইসেন্ট্রিসিটিস, এবং তাদের মধ্যে কোনো একটা বিশেষ উদ্ভট বৈশিষ্ট্য রয়েছে। এইগুলো হিসাবে দেখিয়ে কমেডি অফ হিউমার্সটাকে দেখানো হয়। থার্ডলি, দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফিচার অফ কমেডি অফ হিউমার্স লাইস ইন ইটস ইন্টেন্স সোশ্যাল রিয়েলিজম। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে কমেডি অফ হিউমার্সের মাধ্যমে সমাজের বাস্তবিক অবস্থানটাকে তুলে ধরা হয়। যদিও এটা একটা হাস্যরসাত্মক ব্যাপার হয়, স্যাটিরিক হয়, কিন্তু এর ভিতর দিয়ে আসলে যারা হচ্ছে এই কমেডি লেখে তারা সমাজের বিশেষ বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে টাচ করার মাধ্যমে ওগুলোকে তারা কি করতে চায়, সমাধান করতে চায়। ইন হিজ কমেডি অফ হিউমার্স জনসন হ্যাজ সাকসেসফুলি ইনফিউজড social realism in the realm of comedy.
ফাইনালি দ্য কমেডি অফ হিউমার্স বেয়ার্স আ স্যাটিরিক স্পিরিট দ্যাট হ্যার ডেফিনিট ডাইডাক্টিক পারপাস। ওই যে বললাম, হ্যাঁ, একটা নির্দিষ্ট শিক্ষামূলক উদ্দেশ্য আছে। হিউম্যান ফলিস অ্যান্ড ভাইসেস আর এক্সপোজ কোয়াইট উইটিলি অ্যান্ড অ্যামিউজিংলি উইথ আ মোরাল ইম্প্যাক্ট। তাহলে হাসানোর মাধ্যমে সমাজের যে সকল খারাপ দিকগুলো আছে, পাপ, ভুল, এগুলোকে মেনলি এক্সপোজ করে দেওয়া হয় অনেকটা আনন্দ প্রদানের মাধ্যমেই, কিন্তু ভিতরে ভিতরে এর ভিতরে একটা লেসন দেওয়া হয়, একটা মোরাল ইম্প্যাক্ট দেওয়া হয়। তাহলে এগুলো হচ্ছে কি আমাদের এই জনসনিয়ানস কমেডি অফ হিউমারের বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো একটু খেয়াল রেখো কিন্তু। এখানে টোটাল কয়টা বৈশিষ্ট্য বলা হয়েছে? একটা, দুইটা, তিনটা, আর একটা হচ্ছে কয়টা? চারটা, তাই তো? এই চারটা বিশেষ ফিচারের কথা বলা হয়েছে। ফিচারগুলো একটু খেয়াল রাখো যে, হ্যাঁ। তারপর হচ্ছে এখানে কয়েকটা উদাহরণ দেওয়া হয়েছে, যেমন দ্য কমেডি অফ হিউমার্স অ্যাজ ইমেন্স সিগনিফিকেন্ট গেল। দেখো, দ্য কমেডি অফ ম্যানার্স, তাই তো? এটা আবার আরেকটা নতুন টাইপে আছে, সেটা পরবর্তী যে আমরা ওটা পরে দেখব। সাম কমেডি অফ হিউমার্স রিটেন বাই জনসন, যেমন হচ্ছে এভরি ম্যান ইন ইজ হিউমার, এভরি ম্যান আউট অফ ইজ হিউমার। হ্যাঁ, কারো হিউমার আছে, কারো হিউমার নাই। এছাড়া রয়েছে ভলপনি অ্যান্ড অর দ্য ফক্স। এছাড়া রয়েছে অ্যালকিমিস্ট। হ্যাঁ, বিশেষ নাম করা, সবচেয়ে নাম করা একটা ড্রামা হলো দ্য অ্যালকিমিস্ট। হ্যাঁ, এটা খুবই নাম করা। এছাড়া ভলপনি তোমরা থার্ড ইয়ারে পড়বা, এটা আছে। আর এই বইগুলো তো আছে পুরো হিউমার রিলেটেড। তো এই হচ্ছে মেইনলি কথাটা। কি বোঝা গেল বিষয়গুলো? ইয়েস স্যার। হ্যাঁ, এটা এক ধরনের ড্রামাটিক টেকনিক, যেটাতে দেখানো হয় যে আমরা যে ক্যারেক্টারগুলো তৈরি করেছি, সেই ক্যারেক্টারগুলো অনেকটা খ্যাপারে টাইপের হবে, একটা এক্সেপশনাল বৈশিষ্ট্য ধরনের হবে, যেগুলো আমরা মোটামুটি রিপ্রেজেন্ট করি যে এই মানুষগুলো এই বৈশিষ্ট্যটা বেশি থাকার কারণে এই তার মেন্টাল বা টেম্পারামেন্টটা এরকমটা হয়ে থাকে। হ্যাঁ। আচ্ছা, তো এই হলো ব্যাপার। Anything or any question? স্যার, Yes, বলো। স্যার নন ড্রামাটিক ভার্সটা কি? নন ড্রামাটিক ভার্স, তাই তো? মানে মূল কথা হলো, যেমন আমরা এরকমটা পেয়েছি কিনা, উম, এ পর্যন্ত ফার্স্ট, তোমরা তো সেকেন্ড ইয়ার, তাই না? ফার্স্ট ইয়ার আমরা ড্রামাটিক মনোলগ পড়েছিলাম না? জি স্যার। ড্রামাটিক মনোলগ, তাই তো? ওগুলো কি আসলে কি ড্রামা, নাকি একটা ড্রামাটিক ওয়ে আছে? বলো। ড্রামাটিক ওয়ে আছে, ড্রামা ড্রামাটিক না। ওয়ে আছে, কিন্তু ড্রামা তো না, তাই না? হুম। তো ব্যাপারটা হচ্ছে আবার কিছু ইয়ে আছে, যেমন হচ্ছে উম, এরকম উদাহরণ নাই, তো এই জন্য বোঝানো একটু ইয়া হচ্ছে, যে উদাহরণ দিয়ে বোঝাতে হলে ভালো হলো। মূল কথা হলো ভার্স বা কবিতা হবে যেগুলোর ভিতরে হয়তোবা ওই ড্রামাটিক মোনোলগের মধ্যে যে একটা ড্রামাটিক ওয়ে থাকবে, সেগুলো থাকবে না। নন ড্রামাটিক মানেই হলো যেগুলোর ভিতরে কোনো ড্রামাটিক সেন্স থাকবে না। হ্যাঁ, আমরা তো মোটামুটি অধিকাংশ ক্ষেত্রে ফার্স্ট ইয়ারে যে কবিতাগুলো পড়েছি ড্রামাটিক মোনোলগ আছে, তারপর হচ্ছে এমনকি তোমার মেটাফিজিক্যাল পোয়েট্রি আছে, ওখানেও কি একটা ড্রামাটিক ইয়ে আছে না, সেন্স আছে না, ড্রামাটিক সেন্স হ্যাঁ। ওখানেও আছে। কিন্তু সবগুলো কবিতাতে নেই, যেমন টু ড্যাফোডিল, তারপর হচ্ছে আই ওয়ান্ডার লনলি অ্যাজ এ ক্লাউড, তারপরে পাইক, এগুলো কি কোনো ড্রামাটিক সেন্স আছে? এরকম কিন্তু কোনো ড্রামাটিক সেন্স নেই। হ্যাঁ, তাহলে নন ড্রামাটিক বলতে আমরা বুঝবো যেখানে ড্রামাটিক কোনো ওয়ে থাকবে না, জাস্ট ভার্সগুলো কবিতার ছন্দে থাকবে, কিন্তু কোনো ড্রামাটিক ওয়ে থাকবে না। হ্যাঁ, এইটাকে। ওকে স্যার। আর সেখানে কয়টা কোশ্চেন দেওয়া হয়েছে, এটা একটু বড় চ্যাপ্টার কিন্তু। হ্যাঁ, রেনেসাঁস পিরিয়ডটা একটু বড় চ্যাপ্টার, এই জন্য একটু ভালো করে পড়তে হবে। আচ্ছা, জন মিল্টন তো মোটামুটি পিউরিটান এইজ বলি, বা জ্যাকোবিয়ান এইজ, এলিজাবেথান এইজ, এগুলোর মধ্যে এলিজাবেথান এইজের মধ্যে এটা পড়ার কথা না, নিয়ে এসেছি কেন আমি জানি না। এটা মেনলি আমরা ক্যারোলাইন এইজ বা ওই সময়ের এটা দেখাবো। হ্যাঁ, এখানে চলে এসেছে, তারপরে একটু পড়ে নিও। এটার সাথে নোট দিয়ে দেওয়া হয়েছে। স্যার, বলো।
স্যার এখানে কিছু কিছু প্রশ্নে হচ্ছে হেডলাইন গুলো উল্লেখ করা হয়েছে, তো এরকম হেডলাইন ইউজ করলে তো প্রবলেম হবে না, তাই না স্যার? না, প্রবলেম নাই। ওটা আসলে হেডলাইনের সাথে সম্পর্কিত না। আমি জাস্ট হেডলাইনগুলো কিছু কিছু দিয়েছি যাতে মনে রাখা যায়, বুঝতে পারছো? এখন হেডলাইন দিলে চলবে, না দিলেও চলবে, ওটা কোনো সমস্যা না। ওকে স্যার। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে দেখছি হেডলাইন দিলে তোমার এই প্যারাটা বুঝতে সহজ হবে। যেমন এই যে নামগুলো, হ্যাঁ, এই নামগুলো তুমি এখানে না দিলেও চলবে, তাই না? তুমি সরাসরি দিলা, কিন্তু এগুলো দিলে কি হবে তোমার, তুমি যেহেতু আলোচনা করতেছো কি নিয়ে, তাই তো, যে ভার্সগুলো নিয়ে আলোচনা করতেছো যেখানে কোনো ড্রামাটিক ওয়ে নেই, হ্যাঁ, এই বিষয়গুলো। হ্যাঁ, ফার্স্ট রাইটারদের নিয়ে হ্যাঁ, আলোচনা ভার্স করতেছি। ভার্স দিয়েই একটা এপিক এপিক টাইপের যে রাইটিংগুলো, হ্যাঁ, এপিক টাইপের রাইটিংগুলো। এখনই কল দিচ্ছে কেন? হিস্ট্রির একটা ইয়া হলো প্রচুর কোশ্চেন, হ্যাঁ, প্রচুর কোশ্চেন। এখন এই জন্য দেখাচ্ছে যে একটু বিস্তারিত পড়া থাকলে ধারণাগুলো ক্লিয়ার হয়। কারণ এখানে নাম আর নাম, হ্যাঁ, ইতিহাস মানেই হচ্ছে নাম, যদিও এখানে সালের খেলা খুব একটা কম আছে, এই জন্য তা না হলে আরও টেনশন হতো। আচ্ছা, তো বলো, হাত তুলেছো কেউ? আর আচ্ছা, তো আশা করি তোমরা পড়তেছো। যদি কারো প্রবলেম থাকে আরেকবার একটু বলি, বলো তোমরা, হ্যাঁ, না হলে আমরা রেজিস্ট্রেশন পিরিয়ডের কি আলোচনা হয়েছিল গত গত ক্লাসে? কোনো কিছু আলোচনা করা হয়েছিল শীট শীট থেকে? না স্যার। আচ্ছা, তাহলে ওখান থেকে আমরা একটু আলোচনা একটু করব। তাহলে রেনেসাঁস পিরিয়ডের কোশ্চেনগুলো একটু পড়ে নেও। আর আর যেটা বলতে চাচ্ছিলাম, তোমরা নিশ্চয়ই আমার যে ওয়েবসাইটটা আছে ওখানে কি তোমরা অ্যাড অ্যাড হয়েছো কেউ? এটাকে লিঙ্কটা আমি দিয়েছিলাম। তবে ওটা একটু পরে ফলো করবা, হ্যাঁ, পরীক্ষার আগে 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 ফলো করবা, এখন না। এখন যেগুলো পড়াচ্ছি সবগুলো কোশ্চেন তোমরা পড়ে যাবা, হ্যাঁ। দেখো, এই ওয়েবসাইটে একটা সাজেশন ভিত্তিক একটা কোর্স দেওয়া আছে। এইখানে আমি মোটামুটি এইখানে এই যেগুলো ইম্পর্টেন্ট একদম সেগুলো, মানে তোমাদের যা কোশ্চেন দেওয়া আছে তার থেকেও কেটে ছেটে একটু সংক্ষিপ্ত করে দেওয়ার চেষ্টা করেছি, প্রত্যেকটা টপিক ভিত্তিক, হ্যাঁ। এই রোমান্টিক পোয়েট্রি পর্যন্ত দেওয়া হয়েছে, হিস্ট্রিও ধারাবাহিকভাবে দিচ্ছি। তো এইগুলো তোমরা হয়তোবা ফলো করতে পারো, এই জন্য আমি আগে থেকে একটু বলে দিচ্ছি। এগুলো ফলো করবা, কিন্তু আমি যেগুলো দিচ্ছি সেগুলো প্রথমে একটানা পড়ে ফেলবা, একটা চক্র পড়ে ফেলবা। পড়ে ফেলার পরে যখন তুমি আরেকবার পড়তে যাবা, তখন এখানে যে কোশ্চেনগুলো দিয়েছি সেগুলো একটু তুমি গুরুত্ব দিবা। যেন একদম সরাসরি এগুলো ফলো করো না, কারণ আমি যেগুলো দিয়েছি ওখান থেকে অনেকগুলো বাদ দিয়ে আমি এটাকে ছোটো করার চেষ্টা করেছি। যদিও তোমাদের যা দেওয়া আছে ওইগুলোই এখানে দেওয়া আছে, কিন্তু কিছুটা কম করে দেওয়া আছে, ঠিক আছে? তোমরা যেন আবার এটা ফলো করতে গিয়ে আমি যেগুলো পড়তে দিচ্ছি ওগুলো যেন বাদ দিয়ে পড়ো না। আমি কি কথাটা বলতে পারছি তোমাদের? হুম। জি স্যার। এই জন্য আমি সরাসরি তোমাদের ওখানে কিন্তু এই ইয়াগুলো শেয়ার করিনি, জাস্ট আমি বলেছি এখানে যুক্ত হতে, কিন্তু আমি সরাসরি কিন্তু ভিডিও ক্লাসগুলো বা পিডিএফগুলো আমি সরাসরি শেয়ার করিনি, হ্যাঁ। ওগুলো হয়তো বাইরের যদি কেউ নিতে চায়, শর্ট করে পড়তে চায়, তাহলে তারা পড়ুক, কিন্তু আমি চাচ্ছি এখানে যারা তোমরা আছো অন্তত আমি যেগুলো দিয়েছি সেগুলো আগে একটু কাভার করো, কাভার করে অন্তত একবারেরও যদি পড়া থাকে পড়ো, তারপরে হচ্ছে যখন পরীক্ষার আগে পড়বা তখন ওইগুলোকে একটু গুরুত্ব দিয়ে পড়বা, ঠিক তো? যেন ওইগুলো শুধু পড়ো না, তাহলে কিন্তু রিস্ক ফ্যাক্টর, হ্যাঁ। শর্ট মানে কি? শর্ট মানে রিস্ক, হ্যাঁ। শর্ট সাজেশন মানেই রিস্ক, এই রিস্কের ভিতরে এত থাকা যায়। আচ্ছা, তো যদি কারো প্রবলেম না থাকে তো আমরা রেজিস্ট্রেশন পিরিয়ডের কিছু বিষয় নিয়ে কথা বলি। রেজিস্ট্রেশনের শীটটা কি পড়েছো কেউ? বলো তো, পড়েছো? হ্যাঁ, কেউ কথা বলে না, তার মানে পড়োনি নাকি? জি স্যার। কেউ পড়োনি? তাহলে একটা কেমন করে হলো, তোমরা বেশি বেশি পড়া চাচ্ছ, স্যার আগের পড়া ছিল কিছু। হ্যাঁ, আমি আবার পড়াই দিচ্ছি কিন্তু তার পড়তেছো না, তাহলে হবে? আচ্ছা, যদি তোমরা পড়া চাচ্ছ বেশি, আবার এটা পড়তেছো না, তাহলে কেমন করে হবে বলো? একটু পড়া আগাতে হবে। আচ্ছা, তো যাই হোক, আমি একটু রেস্টোরেশনের মানেটা কি, এটা কেন হয়েছিল, রেস্টোরেশন কেন বলা হচ্ছে বলো তো, রেস্টোরেশন কেন বলা হচ্ছে, রেস্টোরেশন মানেটা কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ রেস্টোরেশন? বলো, রেস্টোরেশন স্যার মানে কি? পুনরুদ্ধার। রিস্টোর হওয়া বা পুনরুত্থান হওয়া বোঝাচ্ছে। পুনরুদ্ধার। স্যার হ্যাঁ, পুনরুদ্ধার। হ্যাঁ, পুনরুদ্ধার, তাই তো, পুনরুদ্ধার। রেস্টোরেশন মানে হচ্ছে পুনরুদ্ধার,
হ্যাঁ, মানে পুনরায় উদ্ধার করা, মানে পুনরায় তার হারানো জায়গাটাকে পাওয়া, হুম, রেস্টোর করা, তাই না? হুম, তাহলে এখন কি রেস্টোর করা হলো বলো, কি রেস্টোর করা হলো আর কি বা ঘটনা ঘটেছিল? রাজার ক্ষমতাকে আবার হ্যাঁ, পুনরুদ্ধার করা হলো। আমরা তো পিরিটান এজ পড়েছি, তাই না? পিরিটান এজ বা কমনওয়েলথ পিরিয়ড, ওইগুলো শিটগুলো দিয়েছিলাম, আশা করি তোমরা দেখেছো। ওখানে চার্লস দ্য ফার্স্টকে কি করা হয়েছিল? বিহেডেড করা হয়েছিল, তাই না? চার্লস দ্য ফার্স্টকে বিহেডেড করা হয়েছিল, মানে কি, হত্যা করা হয়েছিল। তারপরে কমনওয়েলথ পিরিয়ড শুরু হয়েছিল, তাই না? কমনওয়েলথ পিরিয়ড শুরু হয়েছিল। তো ওই কমনওয়েলথ পিরিয়ডের সময়ে, ওই সময়ে রাজা ছিল না কোনো। সেই সময়ে লর্ড প্রোটেক্টর বলা হচ্ছে অলিভার ক্রমওয়েল, তাই তো, রিচার্ড ক্রমওয়েল, এরা মেনলি শাসন করেছিল 10 বছরের মতো, 10-11 বছরের মতো। পরবর্তীতে তাদেরকে চ্যুত করা হলো, হ্যাঁ, দিয়ে আবার চার্লসের যে ছেলে, ওই যে চার্লস দ্য ফার্স্টকে যখন সিংহাসনে মানে বিহেডেড করা হলো 1649 সালে, তখন চার্লস দ্য সেকেন্ড, মানে চার্লস দ্য ফার্স্টের ছেলে, সে পালিয়ে গিয়েছিল, ঠিক আছে? তো সে ফ্রান্সে পালিয়ে গিয়েছিল। পরবর্তীতে এই যে যেমন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে একটু ভাবো, আওয়ামী লীগ সরকার কত বছর থাকলো এদেশে সিংহাসনে, শাসনে? কত বছর বলো তো? 15 বছর। হ্যাঁ, প্রায় 15 বছর নাকি? প্রায় 15 বছর। তো এই সময়ে তারেক জিয়ার কথা তো জানো নাকি? উনি কি দেশে আসতে পেরেছেন এর ভিতরে? জি না। হুম, আসতে পারেনি, তাই না? তিনি কোথায় আছেন বলো দেখি, কোন দেশে আছেন? ইংল্যান্ডে, লন্ডন। লন্ডনে আছে, তাই তো? আচ্ছা, থাকলো। তাহলে এখন যে অবস্থানটা তৈরি হয়েছে, এখন আবার কে দেশে আসতে পারতেছে না বলো? জয় দেশে আসতে পারতেছে না। হ্যাঁ, বলো বলো। হ্যাঁ, জয় বা শেখ জয়, হাসিনা, যেটা আমরা বলতেছি জয় বা আমাদের, শেখ হাসিনা, জি। হ্যাঁ, ওইদিকে শেখ হাসিনা বা জয়, এরা আসতে পারবে না, কিন্তু আবার মোটামুটি খালেদা জিয়া ওপেন হয়েছে। হুম, তারপরে হচ্ছে দাঁড়ান, একটু একজন কথা বলতেছেন। আচ্ছা, তাহলে এখন যেটা বলছিলাম, ঠিক ইংল্যান্ডের অবস্থানও এরকমটা হয়েছিল, হ্যাঁ। তাহলে দেখো, দ্য রেস্টোরেশন পিরিয়ড ইন ইংল্যান্ড, সেটা শুরু হচ্ছে 1660 টু 1688, মানে 1660-তে ঘটনাটা ঘটেছিল। মেক্স দ্য ট্রান্সফরমেটিভ এরা ইন ইংলিশ পলিটিক্যাল হিস্ট্রি, হ্যাঁ। ইট বিগ্যান উইথ দ্য রিটার্ন অফ চার্লস দ্য সেকেন্ড টু দ্য থ্রন ফলোয়িং দ্য কলাপস অফ কমনওয়েলথ অ্যান্ড ইন্টারিনাম, দেখো, গভর্নমেন্টস আন্ডার অলিভার ক্রমওয়েল। তাহলে প্রথমে রিচার্ড ক্রমওয়েল ছিল, তারপরে অলিভার ক্রমওয়েল ছিল, এদের পতনের পরে। এখন তাহলে এখানে কি হয়েছিল আমরা একটু দেখি। দ্য রেস্টোরেশন ফর্মালি কমেন্সড অন May 29, 1660 উইথ দ্য করোনেশন অফ চার্লস দ্য সেকেন্ড। করোনেশন মানে হচ্ছে সিংহাসন আরোহণের জন্য তাকে যে অভিষিক্ত করা হয় সেটাকে বোঝায়। আফটার ইয়ার্স অফ পিরিটান রুল, আর এই সময় পিরিটান রুল ছিল আন্ডার ক্রমওয়েল প্রোটেক্টরেট, হ্যাঁ। দ্য মোনার্কি ওয়াজ রেস্টোর্ড থ্রু আ ব্রড পলিটিক্যাল কনসেনসাস, হ্যাঁ। চার্লস দ্য সেকেন্ডস রিটার্ন ওয়াজ ফ্যাসিলিটেটেড বাই দ্য ডিক্লারেশন অফ ব্রেডা। এই ঘোষণার মাধ্যমে তিনি মেনলি আসতে পেরেছিলেন ফিরে। যেমন আমরা যদি এখন দেখি, তাহলে বিএনপি পুনরায় তাদের ক্ষমতায় আসতে পারলো কোন আন্দোলনের পরে বলো? আন্দোলন 24-এর আন্দোলন, ছাত্র গণ অভ্যুত্থান। হ্যাঁ, ছাত্র গণ অভ্যুত্থানের কারণে, তাই না? তাহলে ঠিক ওই রকম একটা ঘটনা ঘটেছিল। তো দেখো, সেই ঘটনার নাম হচ্ছে ডিক্লারেশন অফ ব্রেডা, ইন হুইচ হি প্রমিস রিলিজিয়াস টলারেন্স। তাহলে রিলিজিয়াস টলারেন্স তার মানে কি? কমনওয়েলথ পিরিয়ডে রিলিজিয়াস টলারেন্সটা ছিল না, রিলিজিয়নকে স্ট্রিক্টলি প্রয়োগ করা হচ্ছিল, বিশেষ করে পিরিটানদের অধীনে, হ্যাঁ, পিরিটানিজমের অধীনে। কারণ পিরিটানরা মানে কি, পিরিটানরা চাচ্ছিল ধর্মকে খুব কঠিনভাবে প্রয়োগ করতে। এখন জিনিসটা ভাবো,
বাংলাদেশের যে অবস্থানটা রয়েছে, এখন দুটা দল মনে করতেছে তারা ক্ষমতা মোটামুটি পাওয়ার আশা করতেছে। কোন কোন দল বলো তো শুনি? স্যার বিএনপি আর জামাত ইসলামী। জামাত ইসলাম। এখন বাংলাদেশের প্রেক্ষাপটে কোন দলকে মানুষ সাপোর্ট করতে পারে, সাপোর্ট করবে বা নিতে পারে বলে মনে হচ্ছে বলো? ধারণা করা যায় কোনো কিছু এখানে? স্যার রিলিজিয়াস প্রেক্ষাপটে স্যার জামাত অনেকেই ইসলামী, আর চায় না যে জামাত ইসলামীটা আসুক, সেকুলার বিএনপিকেই অনেকেই প্রেক্ষাপটে সাপোর্ট। বিএনপি আসে। হ্যাঁ, এখন বিষয়টা হলো যদি জামায়াত আসে তাহলে কেমন হবে? ঠিক এই পিরিটানদের মতো তারা কি করবে, ধর্মীয় প্রভাবটাকে স্ট্রিক্টলি প্রয়োগ করার চেষ্টা করবে। তা ঠিক ওই পিরিটানদের অধীনে ওই কমনওয়েলথ পিরিয়ডে এইরকম ক্রিশ্চিয়ানিটিটাকে, বিশেষ করে প্রোটেস্ট্যান্টিনিজমের যে প্রভাবটা খুব স্ট্রিক্টলি প্রয়োগ করার চেষ্টা করেছিল, কিন্তু জনগণ সেটাও ঠিকমতো মানে সেটাও গ্রহণ করতে পারেনি বেশি দিন। কারণ কি, সেটা এত স্ট্রিক্টলি প্রয়োগ করা ছিল ঠিক ওই ক্যাথলিসিজমের মতো, পূর্বের যেটা, হ্যাঁ, রিফরমেশনে যেটা আমরা পেয়েছিলাম, সেরকম করে মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছিল। মানে মূল কথা হলো মানুষ আসলে কি চায়, এই জায়গাটাতে আমরা বুঝি না বলে আমাদের প্রবলেম। মানুষ আসলে কি চায়, মানুষ, হ্যাঁ, মানুষ ধর্ম পালন করে মানে কিসের জন্য? ধর্মের জন্য মানুষ নাকি মানুষের জন্য ধর্ম, কোনটা বলো তো? স্যার মানুষের জন্য ধর্ম। এখন মানুষের জন্য ধর্ম, এখন যদি কথাটা এরকম হয়ে যায় যে ধর্মের জন্য মানুষ, তাহলে নিশ্চয়ই মানুষ আবার সেই ধর্মটা বেশি দিন মেনে নিবে না। এখন যদি জামায়াত আসেও এবং যদি মনে করে তারা যদি এখন ফোর্সফুলি প্রয়োগ করতে চায়, ওই যে ইতিহাস বলে এটারও কিন্তু ব্যতিক্রম ঘটে যেতেও পারে। তো মানুষ আসলে কী চায় সেটা আমাদের বুঝতে হবে। এই জায়গাটাতে আমরা বুঝি না বলে আমাদের প্রবলেম। মানুষ চাই স্বাধীন সুখী একটা জীবনযাপন করতে, কিন্তু সেই স্বাধীনতার মধ্যেও যদি বাগার ঘটে যায়, হ্যাঁ, তাহলে কিন্তু প্রবলেম, যেটা ইতিহাস আমাদেরকে বারবার বলতেছে। আর আমরা কি করছি, বারবার ইতিহাস ভেঙে আমরা কিছু মাথা মোটা মানুষ আছি যেগুলো বারবার প্রয়োগ করার চেষ্টা করছে। পৃথিবীর কোথাও স্ট্রিক্টলি কোনো কিছুই বেশি দিন টেকেনি, এইটা আমাদেরকে কিন্তু শিখতে হবে। সেটা সে যে ধর্মেরই অধীনে তুমি বলো না কেন, তুমি যে ধর্মের অধীনেই বলো আর যাই বলো, হ্যাঁ, যারা মেনলি স্ট্রিক্টভাবে ধর্ম প্রয়োগ করার মাধ্যমে সুবিধা নিতে চায় তাদের কথা আলাদা। আর যারা ওই ধর্মের অধীনে নিষ্পেষিত হতে চায় বা হয়ে যায়, বা রাজনীতির অধীনে নিষ্পেষিত হয়েছে, তারা কিন্তু বেশি দিন নিষ্পেষিত হতে চায় না, তারা বিদ্রোহ করেই, এবং এই বিদ্রোহ আজীবন ধরে চলে আসতেছে। কিন্তু মানুষ তো জন্ম করে 60-70 বছর বাঁচে, তারা তো আগেরগুলো ইতিহাসগুলো পড়ে, কিন্তু সেগুলো তো টাচ পায়নি বা স্বীকারও করে না। তারা মনে করে আমি যা ভাবি এটাই মনে হয় প্রয়োগ করলে মানুষ মেনে নিবে, কারণ পৃথিবীতে আমি একটাই শাহেনশাহ। হ্যাঁ, আমরা প্রত্যেকটা মানুষ এককভাবে চিন্তা করি এবং মনে করি আমি বাদে সবাই বোকা, আমি যা বলবো এটা সবাই মেনে নিবে, ব্যাপারটা এরকম। স্যার হ্যাঁ, স্যার অ্যাকচুয়ালি যারা মানে ক্ষমতায় যায়, পাওয়ারে যায়, মানে তাদের মেন্টালিটি কি এই থাকে না নাকি, স্বাভাবিক থাকে না? ইতিহাস বলতেছে আজ পর্যন্ত কোনো নীতিকথা আছে যেটা ভুল প্রমাণিত হয়েছে? আজ পর্যন্ত এর পর্যন্ত যত মোরাল কথাগুলো আছে, নীতিকথা আছে, কোনোটা কি ভুল প্রমাণিত হয়েছে পৃথিবীতে? জি না স্যার। হ্যাঁ, তাহলে বলা হচ্ছে যে অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি, তাই তো? যে মানে কি বলবো, একদম পুরোপুরি যে ক্ষমতা পেয়ে যাবে সেই ক্ষমতার অপব্যবহার করবেই। মানুষের এটা একটা বৈশিষ্ট্য, এটা বলে গেছে এবং এটা কখনো ভুল প্রমাণিত হয়নি। অতএব ক্ষমতায় গেলে মানুষ, ঠিক আছে, তো যদি নিরঙ্কুশ ক্ষমতা দেওয়া হয়, সে ক্ষমতারও যদি কোনো মানে যদি সেই ক্ষমতাটাকে যদি নিয়ন্ত্রণ করা না হয়, তাকে যদি একদম ক্ষমতা দিয়ে দেওয়া হয়, তাহলে সে ক্ষমতার অপব্যবহার করবে, খারাপ করবে না। কোনো জবাবদিহিতা না না থাকে। থাকবে, হ্যাঁ, তোমাকে 10 কোটি টাকা যদি দেওয়া হয়, তুমি তো দুইটা কাজই করতে পারো, তুমি ভালো কাজও করতে পারো, খারাপ কাজও করতে, তুমি ভালো কাজ করার মাধ্যমে গরিবদের হেল্পও করতে পারো, আবার খারাপ কাজ কী করতে পারো, তুমি মদ গাঁজাতে নেশাগ্রস্ত হতে পারো, তুমি মানুষকে কিনে নিয়ে তোমার কাজে তুমি তাদের ব্যবহার করতে পারো, তাই তো? তুমি নারীতে আসক্ত হতে পারো। তাহলে দুটাই তোমার পথ খোলা, কিন্তু মানুষ আসলে কোনটা বেশি করে? তোমাকে দেখো ভালো কাজ করতে বাধা দিচ্ছে না, কিন্তু অধিকাংশ মানুষ কি করে, কোন কাজটা করে বলো? মানুষ খারাপটাই মানে করে। খারাপ কাজে তাহলে ব্যয় এটা তো করে। আমরা জেনে অভ্যস্ত, তারপরও কেন আমরা অস্বীকার করি এই কথাটা বলো? এটা আমরা অস্বীকার করি কেন? এই যে আমরা ইতিহাস পড়তেছি, ইতিহাসে দেখো তো একটার পর একটা ঝামেলা বেঁধেই আছে না? একটার পর একটা ঝামেলা বেঁধে আছে এ পর্যন্ত, সেই মানে রেজিস্ট্রেশন পিরিয়ড বা ওই রিফরমেশন পিরিয়ড, ওখান থেকে শুরু করে এই ধর্ম নিয়ে এটা, রাজনীতি নিয়ে এটা লেগে আছে। এবং আমাদের দেশে তো এখন সেই জিনিসটা মানে চলতেছে। ইংল্যান্ড আমেরিকা কিছুটা শান্ত হলেও ওরা বুঝে গেছে যে এভাবে করে মানুষকে নিয়ে পারা সম্ভব না। আমরা কখনোই একনিষ্ঠভাবে মানে ক্ষমতাকে সরাসরি প্রয়োগ করতে গেলে মানুষ আমাদেরকে নিশ্চয় পেটাবে।
এবং এটা হচ্ছেও, বাংলাদেশে কয়েকবার হয়েছে, বাংলাদেশের জন্মের আগেও হচ্ছে, বাংলাদেশ জন্মের পরেও কয়েকবার হয়েছে, কিন্তু আজ পর্যন্ত কোনো কেউই শিখলো না। এমনকি যারা এখন বর্তমানে ক্ষমতা যাচ্ছে তাদের ভিতরে আর ইতিহাসের হ্যাঁ পুনরাবৃত্তি হয় কিন্তু আমরা হ্যাঁ শিক্ষা নেই শিক্ষা না। নিন। এই যে এখন যেটা চলতেছে, এখন মোটামুটি আমরা যা চালাচ্ছি, যে দুইটা দল, এরা কি শিক্ষা নিয়েছে বলে মনে হচ্ছে? বলো তো তোমাদের। স্যার অ্যাকচুয়ালি বিএনপি হাসিনার পতনের পরে যে একটা আগ্রাসন আবার সৃষ্টি করে দিয়েছিল, হুম হুম। সেটাই তো বলে যে আসলে তারা কোন মাইন্ডে আছে। তারা শিক্ষা নেয়নি। আমার কাছে তো মনে হয় যে তারা কিন্তু অরিজিনালি যে ঘটনাটা ঘটালো বিএনপি মানে আওয়ামী লীগের ক্ষেত্রে, সেখান থেকে মোটেও এরা শিক্ষা নিয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে না। বুঝতে আর পারছো? মনে হচ্ছে যে তারা 15 বছরও শিক্ষা নেয়নি না 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 এরকম। না, ওই জন্য বললাম যে আবার একই ঘটনা ঘটবে আজ থেকে 10 বছর পরে, হয়তো যদি এরা ক্ষমতা পেয়েও যায় একই ঘটনা ঘটবে। অতএব আমরা বাঙালি, আমরা কখনোই শিক্ষা নিই না, এই ঘটনাগুলো বারবার হয়। তো এখানেও ঠিক এই ঘটনাটাই, হ্যাঁ, চার্লস দ্য ফার্স্ট এক কাজ করে গেছে। ক্রমওয়েল আসলো, তারা প্রথমে রিচার্ড ক্রমওয়েল কিছুটা শান্তভাবে করলো। অলিভার ক্রমওয়েল হ্যাঁ, ক্ষমতা পেয়ে সে তো মোটামুটি মনে করলো আমি মনে সায়েন্স হয়ে গেছি, সে স্ট্রিক্টলি ফোর্সফুল করলো, জনগণ এদেরকে মেনে নিল না, একদম কুপকাত করে দিল। তখন ভাবলো ওই চার্লস দ্য ফার্স্টই ভালো ছিল। আচ্ছা দেখো তো, আমরা যখন আওয়ামী লীগকে নিয়ে আসলাম তখন কি বিএনপি নিয়ে আমরা সন্তুষ্ট ছিলাম? তোমাদের জন্ম হয়েছিল কিনা আমি জানি না, বা ওই সময় কী অবস্থায় ছিলাম, তখন কিন্তু আমরা বিএনপিকে নিয়ে সন্তুষ্ট ছিলাম মোটামুটি না, বুঝি। তাই তো? ছিলাম না বিধায় আওয়ামী লীগকে নিয়ে আসলাম। আবার আওয়ামী লীগকে সন্তুষ্ট না মানে পারিনি বলে আমরা আবার বিএনপিকে আনলাম, আবার এদেরকে হাতের ক্ষমতা দিব। আবার আসলে মূল কথা হলো আমাদের কোনো আদর্শ নেই, আমরা বাঙালি, আমাদের কোনো আদর্শ নেই, আমরা সব দলকে সাপোর্ট করি। যেমন আমেরিকাতে আছে ডেমোক্রেটিক রিপাবলিক, ওদের একটা আদর্শ আছে, ঠিক আছে? তো ওরা দেশের কল্যাণ ভাবে আগে, তারপরে দলীয় ব্যাপার। আর আমরা দলের কথা ভাবি, দেশের কথা বাদ দিলাম। জনগণ তো একদম ওটো নাদান, জনগণকে নিয়ে ভাবার টাইম আমাদের নেতাদের থাকে না। জনগণকে ব্যবহার করতে হয়, কিন্তু ওদের নিয়ে ভাবতে নেই, ব্যাপারটা ঠিক এরকম। হুম। জনগণ ছাগলের 3 নাম্বার হ্যাঁ বাচ্চার 3 মতো নম্বর হতে। বাচ্চা, হ্যাঁ, তা এই হচ্ছে ব্যাপার আমাদের। তো যাই হোক, তাই বলছে এই যে রিলিজিয়াস টলারেন্স সে প্রমিস করলো চার্লস দ্য সেকেন্ড, যে না যাই হোক আমি আমার বাবা যেমন ছিল ততটুকু খারাপ আমি হব না, এবং এই যে কমনওয়েলথ পিরিয়ডে যে ধর্মীয় প্রভাবটা তোমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, এটা এতটা চাপানো আমি চাপাবো না। অতএব এভাবে তিনি কি করলেন, তিনি একটা ক্ষমা পেয়ে গেলেন। বলছে জেনারেল পার্ডন ফর মোস্ট সাপোর্টার অফ কমনওয়েলথ অ্যান্ড রেসপেক্ট ফর প্রপার্টি রাইটস, সেটা দিয়ে দিল। হাউএভার এও আবার এসে শুরু হলো কাহিনী। হ্যাঁ, চার্লস দ্য সেকেন্ড রেইন ফেস নিউমারাস চ্যালেঞ্জ পলিটিক্যালি, হি হ্যাড টু নেভিগেট টেনশনস বিটুইন রয়্যাল প্রেরোগেটিভ অ্যান্ড পার্লামেন্টারি অথরিটি। এখন আমরা যে দুটো দল পেয়েছি, এখন এদের দুটো দলের মধ্যে কিন্তু অলরেডি কোনো কোনো জায়গায় একটু মারামারি হচ্ছে না? দুই দলই মোটামুটি একটা স্ট্রং পজিশনে আছে বলে মনে হচ্ছে। হ্যাঁ, ক্ষমতা নেওয়ার চেষ্টা করতেছে আগের অবস্থান থেকে বাদ দিয়ে। দ্য পার্লামেন্ট এম্বোল্ডেন্ড বাই ইটস রোল, দেখো, ডিউরিং দ্য ইংলিশ সিভিল ওয়ার অ্যান্ড ইন্টারিজম। হ্যাঁ, এই যে সিভিল ওয়ার মানে কি, ওই যে তোমার প্রোটেস্ট্যান্ট এবং ক্যাথলিসিজমের মধ্যে যে যুদ্ধ, এইটা বলছে সর্ট গ্রেটার ইনফ্লুয়েন্স ওভার ট্যাক্সেশন, মিলিটারি ফান্ডিং অ্যান্ড গভর্নেন্স। এইটা মোটামুটি পার্লামেন্ট মোটামুটি ক্ষমতা ভালোই নিচ্ছে। হ্যাঁ, ক্ষমতা গ্রহণ করে নিচ্ছে, রাজাকে জাস্ট তার পদে দেওয়া হচ্ছে। যেমন এখন বর্তমানে ইংল্যান্ডের অবস্থা কি, এটা কি রাজনৈতিক সরকার, মানে এটা হচ্ছে কি রাজার শাসন চলতেছে নাকি পার্লামেন্টারি শাসন চলতেছে বলো তো? কেন্দ্রীয় শাসন, হ্যাঁ, পার্লামেন্টারি কেন্দ্রীয় শাসন। শাসন রানীর হাতে। হ্যাঁ, কিং হচ্ছে জাস্ট একটা মানে ওদের মানে একটা প্রতীকী দেওয়া আছে, ঠিক আছে, সম্মানমূলক একটা ক্ষমতা দেওয়া আছে ওরা মানে একটা আসলে। ফর্মালিটি বজায় রাখছে। হ্যাঁ, যেমন আমাদের প্রেসিডেন্ট যেমন থাকে, বুঝতে পারছেন? তাই বলছে দিস পিরিয়ড স দ্য প্যাসেজ অফ দেখা ক্ল্যারাডন কোর্ট হুইচ এনফোর্স স্ট্রিক্ট অ্যাডারেন্স টু অ্যাংলিকানিজম রিফ্লেক্টিং দ্য ডমিনেন্স অফ অ্যাংলিকান এলিট ইন পার্লামেন্ট। এই অ্যাংলিকানিজম বলে একটা ধর্মীয় ব্যাপার আসলো, যেটা মেনলি ওই যে তোমার এলিজাবেথের সময় তৈরি করা হয়েছিল। হ্যাঁ, যেটা হচ্ছে প্রোটেস্ট্যান্টিনিজম এবং ক্যাথলিসিজমের কিছু কিছু বিষয় কোড নিয়ে, নিয়মকানুন নিয়ে তারা একটা মানে কি বলবো, একটা শান্ত, তাই তো, দুই ধর্মেরই একটা মোটামুটি রিপ্রেজেন্টেটিভ থাকবে। হ্যাঁ, দুই ধর্মেরই অবস্থানটাকে ঠিক থাকবে, এরকম একটা নিউট্রাল পজিশন থেকে এই ধর্মটাকে মানে ধর্মীয় প্রথাটাকে তৈরি করা হয় অ্যাংলিকানিজম। এটাও একটা ক্রিশ্চিয়ানিটির একটা ওই ক্যাথলিক প্রোটেস্ট্যান্টের দুটার সমন্বয় আর কি। হ্যাঁ, তো এইভাবে হলো কি, যখন অ্যাংলিকানিজম আসলো তখন অ্যাংলিকানদের প্রভাবটা আবার পার্লামেন্টে বেশি হয়ে গেল, রিফ্লেক্টিং দ্য ডমিনেন্স অফ দ্য অ্যাংলিকান এলিট ইন পার্লামেন্ট। এতে কি দাঁড়ালো, আগে ছিল 2টা দল, এখন হয়ে গেল 3টা। কথা বুঝতে পারছো? ক্যাথলিক, প্রোটেস্ট্যান্ট এবং অ্যাংলিকান। এই আর অ্যাংলিকানিজমের মধ্যে ওই মানে ক্যাথলিক প্রোটেস্ট্যান্ট উভয়ই তো ছিল নাকি? হ্যাঁ, উভয়ের একটা ছিল, কিন্তু ওই উভয়টাকে কেউ মেনে নিবে? সবাই তো চাইবে যে আমার ক্ষমতা থাকুক,
বলো, হ্যাঁ জি স্যার। কেউ কি চাইবে যে আমি জি স্যার। সবাইকে, মানে আমরা তো বললামই তো, মানুষ মানে আমরা ধরে নিই একদম শুরু থেকে, পৃথিবীর শুরু থেকে আমরা চাই আমরা এককভাবে ক্ষমতা ভোগ করব, কারোর সাথে আমরা মানিয়ে টানিয়ে চলতে পারবো না। হুম, এই জন্য তো পিরিটানিজম আসলো। হ্যাঁ, পিরিটানিজম কখন আসলো? যখন অ্যাংলিকানিজম শুরু করা হলো তখন পিরিটানরা বললো যে না, এটা হবে না। হ্যাঁ, এইটা। তারপর দেখো, রিলিজিয়ান প্লেড আ সেন্ট্রাল রোল ইন দ্য পলিটিক্যাল কনফ্লিক্টস অফ দ্য রেস্টোরেশন। দ্য রিলিজিয়াস টলারেন্স প্রমিসড ইন দ্য ডিক্লারেশন অফ ব্রেডা ক্ল্যাশড উইথ দ্য অ্যাংলিকান এস্টাবলিশমেন্ট ডিজায়ার ফর ইউনিফর্মিটি। দেখো, তাহলে চার্লস দ্য সেকেন্ড এসে মোটামুটি তিনি চাইলেন যে রিলিজিয়াস টলারেন্স থাকবে, কিন্তু ওই যে পিরিটানদের অধীনে, তাই তো একটা ঘটনা, তারা চাইলো কি যে অ্যাংলিকানরা আবার চাচ্ছে, দেখো অ্যাংলিকানিজম আবার আর নিজস্ব একটা ইউনিফর্মিটি যাচ্ছে। হ্যাঁ, তারা না ক্যাথলিক না প্রোটেস্ট্যান্ট, কিন্তু তারা হচ্ছে আলাদা একটা মানে তাদের পরিচিতি তারা এস্টাবলিশ করতে চাচ্ছে। এতে অনেক থার্ড পার্টি হবে। তারা এতে অনেক ধরনের ফ্যাকশন কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। দেখো কি বলছে, নন কনফর্মিস্ট তারা হচ্ছে কনফার্ম করবে না, আমরা মেনে নিব না। মানে নন কনফর্মিস্ট মানে কি, পিরিটান, ক্যাথলিক বা অন্যান্য যারা যারা এই যে টলারেন্সটা, রিলিজিয়াস টলারেন্সটা এটা মানবে না। আমরা ক্যাথলিকটাই চাই, যারা প্রোটেস্ট্যান্ট তারা প্রোটেস্ট্যান্টটাই চাই, ঠিক আছে তো। আবার যারা হচ্ছে অ্যাংলিকান তারা বলতেছে আমরা আমাদেরটাই প্রতিষ্ঠা করতে চাই। এইভাবে নন কনফর্মিস্ট ইনক্লুডিং পিরিটানস, ক্যাথলিক্স অ্যান্ড আদার ডিসেন্টার্স মানে যারা মেনে নিতে চাচ্ছে না, ফেস্ট পারসিকিউশন আন্ডার ল লাইক দ্য কর্পোরেশন অ্যাক্ট অ্যান্ড দ্য অ্যাক্ট অফ ইউনিফর্মিটি। তার মানে অ্যাংলিকানদের যেহেতু পার্লামেন্টে একটা প্রভাব ছিল, তাদেরকে কী করলো, এই যে পারসিকিউশন মানে কি বিভিন্নভাবে হত্যা করা, তাই তো, জেলে দেওয়া, বন্দি করা, এই কাহিনী এর অধীনেও চলতে থাকলো। টেনশন শেষ হচ্ছে না, ঠিক আছে তো। বলছে টেনশন পিকড, দেখো, ডিউরিং দ্য এক্সক্লুশন ক্রাইসিস হোয়েন আ প্রোটেস্ট্যান্ট ডোমিনেটেড পার্লামেন্ট সট টু এক্সক্লুড চার্লস দ্য সেকেন্ড, দেখো, ক্যাথলিক ব্রাদার জেমস ডিউক অফ ইয়র্ক ফ্রম দ্য লাইন অফ সাকসেশন। পরবর্তীতে এটা হচ্ছে ওই শেষের দিকে, হ্যাঁ, চার্লস দ্য সেকেন্ডের পরবর্তীতে তার ক্যাথলিক ব্রাদার মানে জেমস, তাকে যখন সিংহাসনে আনা হলো, সে কিন্তু বেশি দিন থাকতে পারেনি, ঠিক আছে তো। তাকেও কী করলো ওই প্রোটেস্ট্যান্টরা, যেহেতু ক্যাথলিক রাজা তো কখনোই চায় না এরা, তারা মোটামুটি তাকে সেখান থেকে মানে কী করলো, দূর করার চেষ্টা করলো। দিস ক্রাইসিস হাইলাইটেড ফিয়ার্স অফ আ ক্যাথলিক মোনার্ক অ্যান্ড ডিপ এন্ড ডিভিশনস বিটুইন টু এমার্জিং পলিটিক্যাল ফ্যাকশনস। দেখো, দুইটা গ্রুপ ছিল ওই সময়, দ্য হুইগস অ্যান্ড দ্য টরি। হুইগ কারা, যারা পার্লামেন্টকে সাপোর্ট করে, ঠিক আছে তো। দেখো, হু সাপোর্টেড এক্সক্লুশন অ্যান্ড পার্লামেন্টারি সুপ্রিমেসি, আর টরি কারা, যারা হচ্ছে রাজাকে ইয়া করে, হু ডিফেন্ড যারা রাজাকে রয়্যাল support করে। প্রেরোগেটিভ অ্যান্ড হেরিডিটারি মোনার্কি। তারা চাচ্ছিল যে ওই বংশীয় বা পৈতৃক সূত্রে পাওয়া যে রাজ শাসন, এটা এভাবে চলতে থাকুক, এটা ছিল টরি। আর হুইগরা ছিল কি, যে না, ওইসব রাজার শাসনটা এখন চলবে না, পার্লামেন্টের একটা প্রভাব থাকতে হবে। এই দুটা দল হয়ে গেল, এদের ভিতরে আবার আরও দ্বন্দ্ব তৈরি হয়ে গেল। এই দ্বন্দ্বের কারণে মোটামুটি এই বিভিন্ন সময়ে মারামারি কাটাকাটি চলছিল। কিন্তু পরবর্তীতে বলা হচ্ছে যে জেমস দ্য সেকেন্ড যখন চার্লস দ্য সেকেন্ডের অধীনে আসলো 1685-এ, রিইগনাইটিং পলিটিক্যাল অ্যান্ড রিলিজিয়াস টেনশন অ্যাজ এ ক্যাথলিক মোনার্ক, জেমস পলিসিস অফ রিলিজিয়াস টলারেন্স অ্যান্ড অ্যাটেম্প টু সেন্ট্রালাইজ পাওয়ার এলিনেটেড বোথ হুইগস অ্যান্ড টরিস। তিনি আবার কী করলেন, হুইগ এবং টরিকে উভয়কে কী করলেন, এলিনেট করলেন, মানে দূর করে দিলেন। তিনি ওদের কাউকে মানতে চাইলেন না, তিনি বাইপাস করে গেলেন। হ্যাঁ, যে আমরা ওই হুইগ আর টরি কাউকে শুনবো না, আমি আমার মতো চালাবো। হিজ ইউজ অফ রয়্যাল প্রেরোগেটিভ টু বাইপাস পার্লামেন্টারি অথরিটি অ্যান্ড অ্যাপয়েন্ট ক্যাথলিক্স টু হাই অফিসেস অ্যালার্ম প্রোটেস্ট্যান্টস। জেমস দ্য সেকেন্ড সে আবার এসে ওই যে বললাম আমাদের বর্তমান যে অবস্থা, একই অবস্থা কিন্তু তৎকালীন সময় ঘটেছে। এখন মনে করে কি হচ্ছে, যারা আওয়ামী লীগ ঘরানার ছিল যে সকল মানে শাসক বা প্রশাসন, তাদেরকে আমরা বাদ দিয়ে কাদেরকে আনতেছি, আবার ওই জামাত শিবির এদেরকে আমরা ঢোকানোর চেষ্টা করবো, তাই না। আবার পরে আওয়ামী লীগ আসবে, ওদেরকে আবার তাড়াবে। এই তো তাড়ানোর ভিতরে আমরা মোটামুটি আছি। হ্যাঁ, তাড়ানোর ভিতরেই আছি। আর আমরা যারা নিউট্রালভাবে একটা শান্ত দেশ চাই, আমরা বরাবরই কি হচ্ছি, অত্যাচারিত হচ্ছি নাকি। ওরা ক্ষমতা নিয়ে মারামারি করতেছে, আর আমরা হচ্ছি এর দ্বারা নিষ্পেষিত হচ্ছি, খুন হচ্ছি, হ্যাঁ, হত্যার শিকার হচ্ছি। এইভাবেই মোটামুটি আমাদের চলছে। তা বলছে দ্য টিপিং পয়েন্ট কেম ইন 1688 হোয়েন জেমস দ্য সেকেন্ডস ওয়াইফ গেভ বার্থ টু আ ক্যাথলিক ইয়ার। তখন তো টেনশন আরও বেশি বেড়ে গেল, যে জেমস দ্য সেকেন্ড তার যদি সন্তান না থাকতো, তাহলে নাই হতো যে এর শাসন শেষ হয়ে যাবে। কিন্তু তার যখন এক সন্তান হলো, সেও তো ক্যাথলিক হবে নিশ্চয়ই। সুতরাং রেইজিং দ্য প্রসপেক্টিভ অফ আ ক্যাথলিক ডাইনাস্টি। ইন রেসপন্স আ গ্রুপ অফ ইংলিশ নোভেলস ইনভাইটেড উইলিয়াম অরেঞ্জ, আ প্রোটেস্ট্যান্ট অ্যান্ড দ্য হাজব্যান্ড অফ জেমস ডটার ম্যারি। হ্যাঁ, এই যে জেমসের যে ডটার, তার মানে কি বলবো হাজব্যান্ড হচ্ছে এই উইলিয়াম অফ অরেঞ্জ, তাকে নিয়ে আসলো
এই জেমস দ্য সেকেন্ডের পরিবর্তে, অথচ তারই মেয়ের ইয়াকে। উইলিয়ামস অ্যারাইভাল উইথ অ্যান আর্মি লেড টু জেমস দ্য সেকেন্ড ফ্লাইট টু ফ্রান্স ইন হোয়াট বিকাম নন অ্যাজ গ্লোরিয়াস রেভলিউশন। গ্লোরিয়াস রেভলিউশন কেন বলা হচ্ছে? কারণ এখানে রক্তক্ষয়ী তেমন কোনো যুদ্ধ হয়নি, মানে মোটামুটি সরাসরি একটা পরিবর্তন হয়ে গেল যেখানে খুব একটা ক্ষয়ক্ষতি হয়নি, এই জন্য এখানে এটাকে গ্লোরিয়াস রেভলিউশন বলা হচ্ছে। এটা নিয়ে অনেক সময় শর্ট নোট আসে, হ্যাঁ। এবং গ্লোরিয়াস রেভলিউশন কত সালে ঘটেছিল এটা কিন্তু কোশ্চেন আসে অনেক সময়, কত সালে ঘটলো এটা? 1688। এবং সেই সময়ে 1688 হ্যাঁ 1688-তে হয়েছিল, এবং এই সময়ে কাকে ক্ষমতাচ্যুত করা হলো? জেমস দ্য সেকেন্ডকে, তাই তো, জেমস দ্য সেকেন্ডকে। এবং এটা আসলো কে? তারই মেয়ের, হ্যাঁ, তারই হচ্ছে জামাই নাকি তারই জামাই, যে মোটামুটি প্রোটেস্ট্যান্ট ঘরানা ছিল, তাকে নিয়ে আসলো মানুষ ইনভাইট করে যে আপনি হন এখানে। এবার হচ্ছে কনস্টিটিউশনাল লেগাসি। দ্য গ্লোরিয়াস রেভলিউশন মার্ক দ্য এন্ড অফ দ্য রেস্টোরেশন অ্যান্ড ইনিশিয়েটেড আ নিউ কনস্টিটিউশনাল অর্ডার। উইলিয়াম অ্যান্ড ম্যারি অ্যাকসেপ্টেড দ্য থ্রোন জয়েন্টলি ইন 1689 সাবজেক্ট টু দ্য বিল অফ রাইটস। এটা একটু খেয়াল রাখো, বিল অফ রাইটসটা, হুইচ কার্টেল রয়্যাল প্রেরোগেটিভস, মানে একক ক্ষমতাটাকে বাতিল করা হলো, অ্যান্ড ইস্টাবলিশড পার্লামেন্টারি সভরেনিটি। দিস ডকুমেন্ট এনশিওর দ্যাট মোনার্স কুড নট লেভি ট্যাক্স অর মেনটেন আ স্ট্যান্ডিং আর্মি উইদাউট পার্লামেন্টারি কনসেন্ট, যেটা এখন বর্তমানে চলতেছে, ঠিক আছে তো, যে রাজারা কখনো কারোর ওপর ট্যাক্স মানে প্রয়োগ করতে পারবে না, বা তারা নিজেরা কোনো আর্মি মানে ব্যবহার করতে পারবে না পার্লামেন্টের অনুমতি ছাড়া। অ্যান্ড গ্যারান্টেড রেগুলার পার্লামেন্টারি সেশনস, এবং তারা কোনো পার্লামেন্টারি সেশন ডাকতে পারবে না, তবে পার্লামেন্টারি সেশন তারা আসতে পারবে। The revolution settlement also resolved religious tensions by granting limited tolerance to the Protestant dissenters through the Tolerance Act, though Catholics and non-Christians remained excluded from full civil rights. তাহলে মোটামুটি দেখো এই একই রকম ঘটনা, মানে মূল কথা হলো আমরা বরাবরই যে দিকে আছি তার বিপরীত দিকে আমরা সবসময় ওদেরকে ডোমিনেট করতেছি, ওদেরকে আমরা সুবিধা থেকে বঞ্চিত করতেছি। এটা সবসময় ঘটেছে এবং এখনও ঘটে যাচ্ছে। তা ওরা উন্নত দেশ, এগুলোর শিকার হয়ে তারা অলরেডি বুঝে গেছে যে এগুলো না করে জনগণকে তাদের মতো স্বাধীনতা দেওয়া হোক, শান্তশিষ্টভাবে সবাই বাঁচুক। আর আমরা এখন ওই শিক্ষাটা গ্রহণ করতে পারিনি, এই জন্য আমরা প্রতিনিয়ত একটার পর একটা দল আসতেছে, কিছুদিন শাসন করার পর ওরাও মানে স্বৈরাচারী হয়ে উঠতেছে, তাই তো, এবং তারপরে আবার জনগণ তাদেরকে লাথিয়ে বার করে দিচ্ছে। এইভাবেই মোটামুটি চলতেছে, বোঝা গেল? আর আমাদের শিক্ষা কখনোই হবে বলে আমাদের কাছে খুব একটা মনে হচ্ছে না, কারণ আমরা আমাদের কোনো কিছু না ঘটা পর্যন্ত মনে করি আমার কিছু হবে না, সবার হয়ে যাক, দুনিয়ার সবার কিছু হবে কিন্তু আমার কিছু হবে না। এই মানসিকতার আমরা মানে এটাতে আমরা খুব বিশ্বাসী, আমরা খুবই কনফিডেন্ট যে আমাদের কিছু হবে না। আচ্ছা, তো কিছু কাহিনী এখানে বললাম, এটা একটু মাথায় রেখো। হ্যাঁ, একটা প্রশ্ন করি। হ্যাঁ বলো। স্যার, এই যে আমরা হিস্ট্রি পড়তেছি, শুরু থেকেই দেখতেছি যে রাজাদের শাসন আমলে অনেক ধরনের প্রবলেম থাকে, আবার বর্তমান সময়ে যে ডেমোক্রেটিক যে শাসন ব্যবস্থা আমাদের দেশে, এটার মধ্যে তো দেখতেছি যে প্রচুর করাপশন হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে, কোন শাসন ব্যবস্থা তাহলে উত্তম হওয়া উচিত? কোনো শাসন ব্যবস্থাই চলবে না, মূল কথা হলো এটা। মানুষ প্রধানত করাপ্টিবল, এটা খেয়াল করতে হবে, যে তোমাকে স্বীকার করে নিতে হবে যে ম্যান ইজ জেনারেলি করাপ্টিবল, হি অলওয়েজ প্রুন টু দ্য করাপশন, সে সুযোগ পাইলে করাপশন করবে। এখন উন্নত দেশগুলোর সবচেয়ে বড় ব্যাপার হলো যে তারা করাপশনটা যাতে না হয় তারা একটা সিস্টেম ক্রিয়েট করতে পেরেছে। এই সিস্টেমের অধীনে তারা করাপশনটাকে দ্রুত কী করতে পারছে, মানে কার্টেল করতে পারতেছে। কেউ একজন দ্রুত গাড়ি চালালে তার গাড়িটা অটোমেটিক তারা ট্র্যাক করতে পারতেছে যে স্পিডের কথা বলা আছে তার থেকে বেশি স্পিডে সে গাড়ি চালাচ্ছে, অতএব পরবর্তী যেখানে পুলিশ দাঁড়ানো আছে সে ধরে ফেলবে। ঠিক আছে, কে ট্যাক্স দিচ্ছে না, অটোমেটিক তার ইনকাম সব কিছু মিলে দ্রুত যাচাই করা যাচ্ছে যে এই ব্যাটা ট্যাক্স দিচ্ছে না, বা এই ব্যাটা বেশি ইনকাম করতেছে, বা এই ব্যাটা ঘুষ নিচ্ছে, এগুলো দ্রুত ধরা পড়তেছে বিধায় তাদের অপরাধ ইয়াটা কমে এসেছে। আমাদের এখনও সেই ট্রেডিশনটা তৈরি হয় না বিধায় আমরা এখনও এটার ভিতরেই আছি। কথা বুঝতে পারছো? করাপশন সব জায়গাতে আছে, সব দেশে আছে, সব জায়গাতেই হবে। আমেরিকাতে কি রাস্তায় গাঁজাখোর নাই, মদ খেয়ে নাচানাচি করে না বলো? সেখানে কি ইয়া নাই, কী যেন বলবো, সন্ত্রাসী নাই বলো? সেখানে কি চোর ডাকাত নাই? সুযোগ পাইলে তারাও সব কিছুই করবে, শুধু সুযোগটা ওদের কাছে কম হয়ে গেছে। কারণ কি, এমন একটা ট্রেডিশন গড়ে উঠেছে, এমন একটা সিস্টেম গড়ে উঠেছে যে সিস্টেমের মধ্যে তারা অপরাধ কর্মটা বেশি করতে পারে না। আবার আরেকটা বিষয় হলো, তারা অনেক কিছুকেই অপরাধ হিসেবে ধরে না। কথা বুঝতে পারছো? অনেক কিছুকেই তারা ছেড়ে দিয়েছে, যেটাকে তারা অপরাধ বলে আর মানে না, কারণ তারা মেনেই নিয়েছে যে মানুষকে এই জায়গা থেকে নিয়ন্ত্রণ করা কঠিন।
তোরা তুলি যা পারি তাই করগা, তবে ওই একটা নির্দিষ্ট জায়গাতে কর। কথা বুঝতে পারছো? বিশেষ করে যেটা হচ্ছে ওই যে ফ্রি মিক্সিং যে ব্যাপারগুলো, উন্নত দেশ মানে কি, ওদের ফ্রি মিক্সিং কেমন বলো, কিছু কিছু জায়গায় ওদেরকে একদম ওপেন করে দিয়েছে, তাই না? তোরা যা খুশি তাই কর, কিন্তু যেন পাবলিক প্লেসে কিছু করিস না। আর পাবলিক প্লেসে করলেও এই জায়গাতে অপরাধ কর্মটাকে এইভাবে গ্রহণ করা হচ্ছে। তো সেই হিসাবে তারা মনে করতেছে মানুষকে কখনোই ভালো দিকে আনা মুশকিল। দেখো, যে ধর্মে নিষিদ্ধ করা আছে যে সমকামিতা নিষিদ্ধ, সেই দেশে কি উন্নত দেশে হচ্ছে না এই অপরাধটা? বলো, সমকামিতা জি কি স্যার। আমাদের দেশে বৈধ? হুম, না স্যার, টোটালি অবৈধ। না। অপরাধ, কিন্তু অন্য দেশে কি বৈধতা দেওয়া হয়েছে নাকি? অতএব তাদের এখানে অপরাধ না। এমনকি দেখা যায় যে চার্চ, যে ধর্ম, যে ক্রিশ্চিয়ানিটিতে নিষেধ যে সমকামিতা একটা বড় পাপ, সে চার্চেও এখন সমকামী বিয়ে দেওয়া হচ্ছে। তাহলে কি দাঁড়ালো এটা? তাহলে কি এটাকে অপরাধ বলে মানলো এটা, নাকি একটা আইন করে এটাকে অপরাধ মানে অপরাধের বাইরে তুলে দিল? কোনটা? কি বল? অপরাধের বাইরে ফেলে দিল। হ্যাঁ, যেটা অপরাধ না। এই যে ব্যভিচার বা এই জাতীয় জিনিসগুলো অপরাধ না, যেমন ভারতেও নাকি আইন হয়েছিল বা ইয়েটা। তো এই রকম করে মোটামুটি একটা শান্ত অবস্থান তৈরি করার চেষ্টা করেছে যে মানুষ কিছু কিছু জায়গায় মানুষকে অপরাধ থেকে দূর করা যাবে না। ধর্ম নিজেই পারেনি। হ্যাঁ, ধর্ম আমরা সবাই জানি, কিন্তু সবাইকে মানি? হলো ধর্মের কথা এখন আমাদের 100 জন মানুষ আনুক, 100 জন মানুষকে বলতে বলতে দাও, দেখো সবাই ধর্মের কথা বলবে এবং মনে হবে সে এক একজন ফেরেস্তা। হ্যাঁ, এক একজন হবে ধর্মের গুরু, ধর্মের 14 গোষ্ঠী সব বলে দিবে। কিন্তু ধর্ম মানার লোক তুমি 100 জনের ভিতরে একজনকে পাবা বলে আমার কাছে মনে হয় না। বলো, ধর্ম তো মানুষের জন্য, মানুষকে শান্তিপূর্ণ একটা অবস্থান দেওয়ার জন্য, কিন্তু সেটা কখনোই হয়নি আর ভবিষ্যতেও হবে না। একদল প্রয়োগ করতে যাবে আর একদল তার বিরুদ্ধে প্রতিবাদ করবে, এবং একদল ভালো করে প্রয়োগ করতে গিয়ে তারা আবার অপরাধ করা শুরু করবে, এটাকে ক্ষমতার উৎস বলে মনে করে। হ্যাঁ, এইরকমভাবেই মোটামুটি চলতেছে। অতএব কোনো শাসন ব্যবস্থাই মানুষের ক্ষেত্রে খাটবে না। একমাত্র পশু পাখি আছে যা তাদের কোনো শাসন লাগে না, তারা পৃথিবীর শুরু থেকে যেমন ছিল এখনও তেমনই আছে নাকি? পাখি এখনও ডিম পাড়ার সময় বাসা বানায়, তাছাড়া তারা গাছেই বসবাস করে, আছে না এরকম? বলো। জি স্যার। হ্যাঁ, তাদের কোনো ওসব নিয়ে কোনো ঝামেলা নেই, কিন্তু একমাত্র মানুষ যার কোনো সিস্টেমই কোনো কাজ করবে না। আচ্ছা, তো যাই হোক, ওটা নিয়ে কথা বাদ দিলাম। এই যে গ্লোরিয়াস রেভলিউশন অ্যান্ড ইটস ইম্প্যাক্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আমি শর্ট নোট আকারে দিয়ে দিয়েছি অলরেডি। যেহেতু আমি এই বিষয় নিয়ে কিছু কথা বলেছি, তোমরা একটু পড়ে নিও। দেখো, দ্য ইনভাইটেশন অফ উইলিয়াম অফ জর্জ, এই অরেঞ্জ, উইলিয়াম অফ অরেঞ্জ। হ্যাঁ, তাহলে এটাও ওই একই কথা। দেখো, in November 1688, William landed in England with a siegeable army. His arrival was met with minimum resistance as many of James' supporter, তারা একটু রেসিস্ট করেছিল, ইনক্লুডিং কি মিলিটারি লিডার্স অ্যান্ড অ্যাডভাইজার্স। তারপরে কি হলো? ডিফেক্টেড টু উইলিয়ামস সাইড, পরবর্তী তারা ওর সাইডে আবার চলে গেল। হ্যাঁ, যখন না পারলো, জেমস ফ্লিড টু ফ্রান্স, অ্যান অ্যাক্ট লেটার ইন্টারপ্রিটেড অ্যাজ অ্যাবডিকেশন, পেভিং দ্য ওয়ে ফর উইলিয়াম অ্যান্ড ম্যারি টু অ্যাজিউম দ্য থ্রন। অতএব মেয়ে নিয়ে নিল শাসন। হ্যাঁ, আচ্ছা, এই যে বিলস অফ রাইট এখানে কী কী দেওয়া হয়েছে সেটা একটু বলা আছে, একটু আমরা একটু দেখে নিই। দ্য গ্লোরিয়াস রেভলিউশন ফান্ডামেন্টালি রিশেপ দ্য ইংলিশ কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক। ইন 1689, উইলিয়াম অ্যান্ড ম্যারি অ্যাকসেপ্টেড দ্য থ্রোন আন্ডার দ্য কন্ডিশন অফ আউটলাইন ইন দ্য বিল অফ রাইট। তারা এটা মেনে নিল, নিয়ে ওই অনুসারে, যেমন এখন আমাদের শাসন চালাচ্ছে কে, দেশ চালাচ্ছে কে, কারা বলো? উপদেষ্টা মণ্ডলী। হ্যাঁ, উপদেষ্টা। তারা কি করেছে? একটা নির্দিষ্ট আউটলাইন আমাদের ছাত্র সমাজ দিয়েছে, সেটা তারা প্রয়োগ করার চেষ্টা করতেছে। তো তারাও এরকম চেষ্টা করেছিল। কেমন? লিমিটস অন রয়্যাল পাওয়ার, যে রয়্যাল পাওয়ারের এরকম আনলিমিটেড কোনো পাওয়ার থাকবে না, একটা লিমিট দিতে হবে। দ্য মোনার্ক কুড নট সাসপেন্ড লজ, লেভি ট্যাক্স অর মেইনটেন আ স্ট্যান্ডিং আর্মি উইদাউট পার্লামেন্টারি কনসেন্ট। পার্লামেন্টারি সুপ্রিমেসি, রাজার উপরে পার্লামেন্ট হবে সুপ্রিম। হ্যাঁ, দেখছো, রেগুলার সেশন অফ পার্লামেন্ট ওয়ার ম্যান্ডেটেড অ্যান্ড ফ্রি ইলেকশনস ওয়ার প্রোটেক্টেড, যে ফ্রি ইলেকশন থাকবে। রাইটস অফ সাবজেক্টস, হ্যাঁ, জনগণের বলছে দ্য বিল অফ রাইটস গ্যারান্টেড বেসিক সিভিল লিবার্টিস সাচ অ্যাজ ফ্রিডম অফ স্পিচ উইদিন পার্লামেন্ট অ্যান্ড প্রোটেকশন ফ্রম ক্রুয়েল অ্যান্ড আনইউজুয়াল পানিশমেন্ট। এইগুলো মোটামুটি ওই বিলস অফ রাইটের ভিতরে নেওয়া হলো। রিলিজিয়াস ইমপ্লিকেশন কেমন? রিলিজিয়নটা এখানে কি হলো? অ্যাক্ট অফ সেটেলমেন্টের মাধ্যমে কি দেখো, প্রোটেস্ট্যান্ট সাকসেশন নট ফার্দার সিকিউরড বাই দ্য অ্যাক্ট অফ সেটেলমেন্ট হুইচ বার্ড ক্যাথলিক্স ফ্রম ইনহেরিটিং দ্য থ্রোন। এমনভাবে একটা করা হলো যাতে কোনো ক্যাথলিক সিংহাসনে না আসতে পারে। বলছে দিস অল অ্যাক্ট রিফ্লেক্টেড দ্য এন্ডিওরিং ফিয়ার অফ ক্যাথলিক ইনফ্লুয়েন্স, কারণ তারা মনে করছে যে ক্যাথলিকটা যদি আবার ক্ষমতায় আসে, আবার তারা এখানে গেড়ে বসবে আর কি, তাদের ক্ষমতা। অতএব এই জন্য প্রোটেস্ট্যান্টের নিজম এবং ইংলিশ আইডেন্টিটির একটা
সলিড মানে এটাকে শক্ত করার জন্য তারা অ্যাক্ট অফ সেটেলমেন্ট এইটাকে জারি করলো। আচ্ছা, এছাড়া ছোটোখাটো এদিক যুদ্ধ হয়েছে, সেগুলো নিয়ে আমাদের আর কথা না। তা গ্লোরিয়াস রেভলিউশনের এই কয়েকটা একটু বিষয় খেয়াল করবা। এরপর হচ্ছে লিটারি হিস্ট্রি অ্যান্ড ফিচার্স অফ রেস্টোরেশন পিরিয়ড। রেস্টোরেশন পিরিয়ড মানেই নিশ্চয়ই এলিজাবেথান এজের মতো একটু শান্ত, হ্যাঁ, একটা পরিবেশ তৈরি হয়েছে। সেখানে মোটামুটি রিলিজিয়াস টলারেন্স আনার চেষ্টা করা হয়েছে, যদিও একমুখী। তো এখানে কি হচ্ছে দেখো, দ্য রেস্টোরেশন পিরিয়ড ইন ইংলিশ লিটারেচার 1660 to 1700 ইজ ওয়ান অফ দ্য মোস্ট ডাইনামিক অ্যান্ড ট্রান্সফরমেটিভ এরাস ইন দ্য লিটারারি ট্রেডিশন। এখানে কি ঘটেছে, যে ওটা তো আমরা বাদ দিই, কারণ ওটা আমরা জানি, হিস্ট্রিক্যাল কনটেক্সট অলরেডি পড়ে এসেছি। লিটারেচারের ব্যাপারটা আমরা একটু দেখি। এই সময়ে লিটারেচারের সবচেয়ে বড় ব্যাপার হলো দেখো, রিয়েলিজম উইট অ্যান্ড সেলিব্রেশন অফ হিউম্যান নেচার, মানে মানুষ, হিউম্যানিজমের যেটা রিফরমেশনের সময় ছিল, যে হিউম্যানিজম একটা বড় তত্ত্ব, যে সাহিত্যের প্রধান উদ্দেশ্য হবে ধর্ম না, মানুষের কল্যাণ, তাই না, এগুলোর উপরে। তো এইখানে ফোকাস দেওয়া হয়েছে কিসের উপর, রিয়েলিজম, বাস্তবতাবাদ, উইট এবং সেলিব্রেশন অফ হিউম্যান নেচার, অফেন অ্যাড্রেসিং দ্য কমপ্লেক্সিটিস অফ আরবান লাইফ অ্যান্ড সোশিয়েটাল বিহেভিয়ার্স। এর ভিতরে যেগুলো ইনক্লুড করা হয়েছে সেগুলো হচ্ছে কি, স্যাটায়ার অ্যান্ড উইট। স্যাটায়ার অ্যান্ড উইট মানে কি, স্যাটেরিক মানে হিউম্যান ফলি, ওই সময়ের যে কোনো ধরনের অপরাধ কর্মকে তুলে ধরার জন্য তারা স্যাটরিক্যালি ক্যারেক্টার বা ড্রামা তৈরি করেছে এবং তার মাধ্যমে সেগুলো তুলে ধরেছে। তাহলে রেস্টোরেশন লিটারেচার ইজ মার্কড বাই শার্প স্যাটায়ার অ্যান্ড ইন্টেলেকচুয়াল উইট, often used to critique societal hypocrisy, political corruption and human folly. Writers like John Dryden and William Congreve employed biting humor and clever wordplay to entertain and provoke. একই সাথে এন্টারটেন করা, একই সাথে তাদেরকে উত্তেজিত করা, যাতে মানে এনকারেজ করা অপরাধ কর্ম না করতে। এরপর হচ্ছে রেস্টোরেশন কমেডি। তাহলে ওই যে কমেডি যে বন্ধ হয়ে গিয়েছিল চার্লস দ্য ফার্স্ট পরবর্তী, সেটা আবার পুনরায় তারা কি করলো দেখো, আগে ছিল কি কমেডি অফ হিউমার্স, তাই না, আমরা পেলাম কি কমেডি অফ হিউমার্স। আচ্ছা, আমি আবার করব, লিঙ্ক দিব। তাহলে আগে ছিল কমেডি অফ হিউমার্স, সেটা আবার নতুন নামে আসলো, কি নামে আসলো বলো তো, দেখি যেখানে ছিলাম, যে এখানে যে এর আগে আমরা পড়লাম কি কমেডি অফ হিউমার্স, তাই না, যেটা হচ্ছে পিরিটান এজ পর্যন্ত যেগুলো ছিল, বিশেষ করে রেনেসাঁস পিরিয়ডে। এখন এসে সেটা আবার নতুন করে নতুন নাম নিয়ে আসলো, সেটা হয়ে গেল কমেডি অফ ম্যানার্স। দেখো, দ্য কমেডি অফ ম্যানার্স emerged as a defining genre focusing on the intrigues, vices and behaviors of upper class. তাহলে এইখানে মানুষের ম্যানারকে কেন্দ্র করে ড্রামা লেখা শুরু হলো, এবং বিশেষ করে ফোকাস দেওয়া হলো কি বিষয় এখানে, ষড়যন্ত্র, অপরাধ, হ্যাঁ, এবং মানুষের বিশেষ করে উঁচু শ্রেণীর সমাজের মানুষের আচরণ নিয়ে এই ড্রামাগুলো লেখা হলো। দিস প্লেজ অফেন ডেপিক্টেড সেক্সুয়াল ইনুয়েন্ডো, রোমান্টিক মিস অ্যাডভেঞ্চার্স অ্যান্ড দ্য মোরাল অ্যাম্বিগুইটিস অফ অ্যারিস্টোক্রেটিক লাইফ। সেক্সুয়াল রিলেশনশিপ যেটা, হ্যাঁ, রোমান্টিক মিস অ্যাডভেঞ্চার্স মানে রোমান্টিক রিলেশনশিপ, কিন্তু এটা ভুল হচ্ছে দিয়ে পরবর্তী মানুষ মানে কি বলবো, একটা বাজে অবস্থানের মধ্যে পড়ে যাচ্ছে। এই বিষয়গুলো দেখো, বিশেষ করে ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড তোমাদের থার্ড ইয়ারে আছে, ওখানে তোমরা পড়লে এগুলো বুঝতে পারবা এখানে কী ঘটনা ঘটেছে। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার শি স্টুপস টু কনকুয়ার, এরকম কিছু ড্রামা রয়েছে কমেডি অফ ম্যানার্সের, যেগুলো থার্ড ইয়ারে তোমরা পড়বা। হিরোইক কাপলেট তো আমরা বুঝি, এটার ব্যবহার বেশ ব্যাপক পরিমাণে হয়েছে এই সময়ে। এক্সপ্লোরেশন অফ হিউম্যান নেচার। আচ্ছা, হিরোইক কাপলেট কি জানো তো, যদি ব্রিফ কোশ্চেন আসে হোয়াট ইজ হিরোইক কাপলেট, কী লিখবা? কাপলেট তো আমরা চিনি নাকি, কাপলেট কি, এটা কি আসলে এক ধরনের, জি স্যার চিনি, দুই লাইনের লাস্ট শব্দের কি, 2 লাইন বিশিষ্ট একটা কি, এটা সে কাপলেট একটা হচ্ছে স্টেঞ্জা, স্টেঞ্জা 2 লাইন স্টেঞ্জা, যেখানে কি থাকবে, যেগুলো হবে প্রত্যেকটা আইম্বিক পেন্টামিটার হবে এবং রাইমিং হবে নাকি, রাইমিং হবে লাস্টে। That was poets like John Dryden popularized the use of heroic couplet, a rhymed iambic pentameter form, to create polished and refined verses. এটা একটু অনেক সময় আসে ব্রিফ কোশ্চেনে। তারপর হচ্ছে এক্সপ্লোরেশন অফ হিউম্যান নেচার, মানুষের বৈশিষ্ট্য কী, সেগুলোকে ড্রামা হোক, পোয়েট্রি হোক, এগুলোর মাধ্যমে তুলে ধরা হয়েছে। হচ্ছে রেস্টোরেশন রাইটার্স ডেলভড ইন্টু মানে কি, গভীরভাবে মানে কি বলবো, সন্ধান করা, রিসার্চ করা হিউম্যান ডিজায়ার্স, মোটিভেশন অ্যান্ড ফ্লজ। দেয়ার ওয়ার্ডস অফ এ রিজেক্টেড পিউরিটানিক্যাল মোরাল রেস্ট্রেন্ট। দেখো, মোরাল রেস্ট্রেন্টকে তারা রিজেক্ট করলো, হ্যাঁ, যেখানে একটা রেস্ট্রেন্ট ছিল, বাধা ছিল। ইমপ্রেসিং থিমস অফ প্লেজার, অ্যাম্বিশন অ্যান্ড ভ্যানিটি। দেখানো হয়েছে যে এই এজের মানুষ ধর্ম থেকে বেরিয়ে এসে আবার সে আগের মতো শুরু, যেমনটা এখন আমরা আছি মডার্ন এজে। হ্যাঁ, এখানে কি আমরা কোন বিষয়টাকে গুরুত্ব দিই বলো তো, আমরা
ধর্ম মডার্নিজম আমরা ধর্ম পালন করতেছি, কিন্তু সেখানে কি কি হচ্ছে, মদ গাঁজা খেয়ে ডান্স করতেছি নাকি? হ্যাঁ, এরকম হচ্ছে না? মানে সেই উচ্চ জি স্বরে স্যার, জি। গান বাজিয়ে ড্রাম বাজিয়ে আমরা যে আমার হোস্টেলে এক ভাই আছে, সেটা। আচ্ছা উনি মানে খুব মাদক সেবন করে এবং পাঁচ ওয়াক্ত নামাজও পড়ে খুব। হ্যাঁ হ্যাঁ, ওই তো বললাম যে সেটা ক্রিশ্চিয়ানিটি হোক, সেটা ইসলাম হোক, সেটা হিন্দুইজম হোক। হ্যাঁ, দেখা যাচ্ছে হিন্দুইজমের তোমার ইয়ার ভিতরে ওই দেখা যাচ্ছে যেখানে হচ্ছে কি বলবো ওটাকে বলা হয়, পূজার যে ইয়া থাকে মণ্ডপ নাকি, সেখানেও কি হচ্ছে, সেই উচ্চ স্বরে সেই হিন্দি গান বা অন্যান্য গান বাজিয়ে নাচানাচানা করতেছে। আমাদের ক্রিশ্চিয়ানিটি হ্যাঁ, দেখা যাচ্ছে ক্রিসমাস। মাঝে মাঝে দেখি যে মাদক সেবন করতেছে, বাট একটু পরে এসে নামাজের জন্য ডাকতেছে সবাইকে যে নামাজ পড়তে আসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা এই যেগুলো এগুলো হচ্ছে কি তৎকালীন সময় শুরু হয়েছে। পিউরিটানিজে যেহেতু রেস্ট্রিক্টেড ছিল, এগুলো করা যাবে না, হঠাৎ করে তারা এখান থেকে যখন রেস্ট্রেইনগুলো বাদ পড়ে গেল, তখন মোটামুটি এইরকমটা তারা শুরু করে দিল। এখন তো পোশাক আশাক নিয়েও গন্ডগোল হয় যে কে কী পোশাক পরবে না পরবে, এগুলো নিয়েও মানে মানুষ পুরো উন্মাদ হয়ে গেল ধর্মীয় প্রভাব থেকে বার হয়ে এসে। এটাই আসলে মানুষ চায়। স্বাধীন মানে কি, মানুষকে স্বাধীনতা দেবো না কেন, অবশ্যই দিব। তুমি ভালো কাজ করো স্বাধীনভাবে, আমাদের কোনো আপত্তি নাই তো। তুমি স্বাধীনভাবে মানুষকে হেল্প করো, তুমি স্বাধীনভাবে মানুষকে উপকার করো, তুমি ঘুষ খেও না, তুমি এই করো না সেই করো না, যার যে কাজটা সে ঠিকমতো করো, তাহলে তো স্বাধীনতা নিয়ে প্রশ্নই আসে না। তোমাকে কেন বাধা দিতে হবে? কারণ তোমার যে কাজগুলো সমাজে বিশৃঙ্খলা তৈরি করবে, সেগুলো আমি তোমাকে কেন করতে দিব? এটাকে তুমি যদি স্বাধীনতার বরখেলাপ বলো, তাহলে তো বিপদ। তাহলে তো সমাজে আর কেউ থাকতে পারবে না। পৃথিবীর বয়স হচ্ছে কোটি কোটি বছর, কিন্তু এত নিয়মকানুন কেন তৈরি হচ্ছে প্রতিনিয়ত? কারণ মানুষ যে অপরাধ করতেছে। হ্যাঁ, আগে সাইবার ক্রাইম শুরু হয়ে গেল, আগে সাইবার বলে কিছু ছিল না, তারপরে সাইবার ক্রাইম আসলো, সাইবার বুলিং আসলো, কত কিছু, তখন থেকে আবার নতুন করে আইন তৈরি হলো। আরে বা, মানুষের তো খারাপ হলে তো আমি কিছু করার নাই। আজকে তোমাকে একটা কথা দিচ্ছি, কাল কথাটা রাখতেছি না। হ্যাঁ, টাকা মেরে দিচ্ছি, সাইবার ইয়ার মাধ্যমে টাকা দেখাচ্ছে, এই যে বিকাশে টাকা টাকা ইয়া করে না, অনেক সময় গরিব লোকগুলোর টাকা পয়সা তারা বিকাশ প্রতারণা করে নিয়ে নিচ্ছে। এরা কারা? শিক্ষিত মানুষ না? আমাকে একবার এরকম করলো, আমার বিকাশে হয়তো 100-150 টাকা এরকমটা ছিল, বুঝতে পারছো? সে এমন সুন্দরভাবে কথা বললো, মনে হচ্ছে একদম শিক্ষিত লোক সে। কিন্তু এরকম ধান্দাবাজ কেন হবে? সে শিক্ষিত লোকের ধান্দাবাজি হলো, তাহলে তারও বেশি বিপদ। অশিক্ষিত মানুষ ধান্দাবাজ বেশি করতে পারে না, তার অপরাধ কর্ম বেশি দূর করতে পারে না, কিন্তু শিক্ষিত লোকরা যদি ধান্দাবাজ হয়, অপরাধ কর্ম করে, তাহলে এরা মারাত্মক অপরাধী হতে পারে। এবং এরা মারাত্মক মানে কি বলবো এটা, মানে কি বলবো, খুবই বিপজ্জনক হতে পারে। আর সেগুলো এখন বর্তমানে আরও বেশি বেশি হচ্ছে। তো এই হচ্ছে অবস্থা। তো যাই হোক, এই অবস্থা তখনও এরকমটা হয়েছিল। দেখো, প্লেজার, অ্যাম্বিশন, ভ্যানিটি। অ্যাম্বিশন মানে কি? উচ্চাকাঙ্ক্ষা, সেটা যে কোনো মূল্যেই হোক, কোটিপতি হতেই হবে আমাকে। হ্যাঁ, ঘুষ খেয়ে হোক, মানুষকে মেরে হোক, ধরে হোক, যেভাবেই হোক, অর্থ পাচার করে হোক, ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, আমরা এই সময় কিছু রাইটার পেয়েছিলাম, নাম করা কিছু রাইটার হচ্ছে, দেখো, জন ড্রাইডেন, তার এই যে আবসালেম অ্যান্ড অ্যাচিটেবল, থার্ড ইয়ারে তোমরা পড়বা। এটা হচ্ছে তোমার ড্রামা, এই পয়েম আর কি, স্যাট্রিক্যাল পয়েম। তারপর হচ্ছে উইলিয়াম কংগ্রিজ, যেটা আমরা পেলাম, তার ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, যেখানে তিনি রেস্টোরেশন, হ্যাঁ, কমেডি অফ ম্যানার্স, এটা ধরা হচ্ছে, যেখানে মানুষের আচরণ ব্যাপারগুলো, রিলেশনশিপের ব্যাপারগুলোকে তুলে ধরা হয়েছে, যে কার স্বামীর সাথে কার বউ প্রেম করতেছে, কী করতেছে, এই বিষয়গুলো এখানে দেখানো হয়েছে। হ্যাঁ, মানে এরকম একটা বিষয় তুলে ধরা হয়েছে যে মানুষের মধ্যে সেরকম মোরালিটি ছিলই না তার পরবর্তীতে। জন ব্যানিয়ান, দ্য পিলগ্রিমস প্রোগ্রেস, এটা আবার রিলিজিয়াস একটা এলেগরি, যেটা আমরা আগে পেয়েছিলাম অবশ্য। এটাও এই যে কিছুটা প্রভাব ফেলার চেষ্টা করেছে, যে সবাই তো আর খারাপ কাজ করবে না, তাই না? এই সময় কিছু মানুষ চাইবে কি, রিলিজিয়াস কিছু ব্যাপার প্রচার করার মাধ্যমে মানুষকে যাতে ভালো পথে আনা যায়। এখনও অধিকাংশ মানুষ খারাপ পথে, তারপরে কি অনেক মানুষ আছে না যারা ভালো কাজের মাধ্যমে মানুষকে ভালো করার চেষ্টা করতেছে, বলো, ধর্ম প্রচার করে হোক, চেষ্টা করতেছে। হ্যাঁ, কিন্তু কে কার কথা শুনে? তারপর হচ্ছে আফরা ভেইন, এটা তোমরা পাবা অরণ্যক, যেটা থার্ড ইয়ারে পাবে, একটা নভেল। ওয়ান অফ ফার্স্ট, দেখো, প্রফেশনাল ফিমেল রাইটার্স ইন ইংলিশ, প্রফেশনাল ফিমেল রাইটার, তিনি প্রথম। তাহলে হচ্ছে আফরা বেন ব্রোক জেন্ডার ব্যারিয়ার্স ইন দ্য লিটারি ওয়ার্ল্ড, হার প্লেস সাচ অ্যাজ দ্য রোভার অ্যান্ড হার নভেল অরণ্যক অফ হার বোল্ড ক্রিটিক অফ সোশিয়েটাল নর্মস, কলোনিয়ালিজম অ্যান্ড জেন্ডার রোলস, এখানে তিনি দেখিয়েছেন। এছাড়া পেপিস ডায়েরি, দেখো, পেপিস ডায়েরি প্রোভাইডস আ ভিভিড অ্যাকাউন্ট অফ রেস্টোরেশন লাইফ, ওটা খুব একটা গুরুত্বপূর্ণ। এখানে আমাদের মেইন রাইটার তিনটা হচ্ছে গুরুত্বপূর্ণ, উইলিয়াম কংগ্রিভ, জন ব্যানিয়ান এবং আফরা বেন, জন ড্রাইডেন। দেখো, জন ড্রাইডেন, উইলিয়াম কংগ্রিভ এবং হচ্ছে জন ব্যানিয়ান, এই কয়েকজন রাইটারের একটু রাইটিংগুলো একটু খেয়াল রেখো। যদি কখনো আসে যে 3জন রেস্টোরেশন পিরিয়ডের রাইটারের নাম লেখো, হ্যাঁ, প্রত্যেকটা পিরিয়ডের একটু খেয়াল করবা, প্রত্যেকটা পিরিয়ডের কমপক্ষে 3-4জন রাইটারের নাম আলাদা করে মনে রাখবা। হ্যাঁ, যে চসার এজের রাইটারের নাম বলো, রিফরমেশন এজের রাইটারের নাম বলো, এলিজাবেথান এজের রাইটারের নাম বলো, তারপর হচ্ছে তোমার যদি বলে নিও ক্লাসিক্যাল এজের, এরকম করে যেন আমি 2-4জনের নাম লিখতে পারি। হ্যাঁ, এরকম কিছু কিছু ব্রিফ কোশ্চেন অনেক সময় এসে যায় যে তুমি এই এজের রাইটারের নামগুলো তুমি জানো কিনা, এইগুলো একটু খেয়াল করবা। তো এই হচ্ছে মোটামুটি আলোচনা এখানে।
আর অন্তত ব্রিফ কোশ্চেনের সব কিছু এখানে অলরেডি এর ভিতরে আছেই, অধিকাংশ কথা এখানে আছে। দেখো আমরা যদি একটু দেখি, দ্রুত একটু রিডিং পড়লে, যদি টেক্সটগুলো অন্তত রিডিং পড়ে শিটগুলো, তাহলে কোশ্চেন আনসারগুলো তোমার জন্য সহজ হবে। দেখো এখানে যে প্রশ্নগুলো আমরা একটু বলি যে হোয়েন ডিড দ্য রেস্টোরেশন টেক প্লেস অ্যান্ড হু ওয়াজ রেস্টোর্ড টু ইংলিশ টোন, বলো তো আমাদের কি আনসারটা করা হয়ে গেছে কিনা? জি স্যার। হ্যাঁ, কাকে রেস্টোর করা হলো বলো, কাকে রেস্টোর করলাম আমরা? ইংলিশ থ্রন। না মানে রাজা, সে নামটা কি তার? চার্লস টু। চার্লস দ্য চার্লস দ্য সেকেন্ড। সেকেন্ড, চার্লস দ্য সেকেন্ড, তাই না? হুম। হ্যাঁ তা স্যার। বলছে ইন হুইচ ইয়ার ডিড দ্য গ্লোরিয়াস রেভলিউশন অকার, গ্লোরিয়াস রেভলিউশন কখন ঘটলো? 1628। 88। এই যে এটা বলছে হোয়াই ইজ দ্য ইয়ার ইম্পর্টেন্ট, এই দুটা উত্তর একই। দেখো ইন হুইচ ইয়ার ডিড দ্য গ্লোরিয়াস রেভলিউশন অকার আর হোয়াই ইজ দ্য ইয়ার 1688 ইম্পর্টেন্ট, তাহলে ঘোরা ফিরে একই কথা না, ঘুরে ফিরে বলো যে 1688 ইম্পর্টেন্ট বিকজ দ্য গ্লোরিয়াস রেভলিউশন অকার্ড ইন দিস ইয়ার। তা বলছে দেখো হু ওয়াজ অলিভার ক্রমওয়েল, তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য কমেডি অফ ম্যানার্স, হু পপুলারাইজ কমেডি অফ ম্যানার্স। দেখো এখানে কিন্তু কমেডি অফ ম্যানার্স চলে এসেছে। হুইচ ইজ দ্য বেস্ট প্লে অফ জন ড্রাইডেন, ওই দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, অল ফর লাভ কার লেখা? জন ড্রাইডেনের লেখা। হ্যাঁ, এরকম একটা উইলিয়াম কংগ্রিভের ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড ইম্পর্টেন্ট। হ্যাঁ দেখো, তারপর হচ্ছে আপসালাম ম্যাচিটেবল এবং ম্যাকফ্লেক কার লেখা? জন ড্রাইডেনের লেখা। পিলগ্রিমস প্রোগ্রেস কার লেখা? জন ব্যানিয়ানের লেখা। স্যাটে আর কি হিরোইক, দেখো গতবারে চলে এসেছে, দেখো হিরোইক কাপলেট কিন্তু চলে এসেছে পরীক্ষায় 2022 সালের, গতবারে। দেখো এইটাই আফরা বেনকে, এ তো একজন রাইটার, তাই না, একজন মহিলা ফিমেল রাইটার। এই যে দেখো ব্রিফ কোশ্চেনগুলো কিন্তু অলরেডি এই শিটে এখানে যা আছে ওখানে সব দেওয়াই আছে, একটু পড়ে নিলে কিন্তু হয়ে যায়। হ্যাঁ আচ্ছা, দেখো অনেকের কাছে হয়তো ক্লাসগুলো ভালো লাগছে না, আসলে এই হিস্ট্রির ক্লাসগুলো এরকমই। তুমি সবগুলো তথ্য একবারে পাওয়া সম্ভব বলে এই শর্ট টাইমে ভালো করে পড়ানো যাবে? বলো কি সম্ভব যে 2-3টা ক্লাস ধরে যেটা আগে করানো যেত বা যে বিষয়ে না স্যার, হ্যাঁ, তারপরে ভালোই লাগছে। তারপরে যে ইম্পর্টেন্ট কথাগুলো আমরা আলোচনা করছি এগুলোই দেখবো যে পরীক্ষার সময় তোমার কাজে লাগতেছে বা মনে পড়ে যাচ্ছে। হ্যাঁ, আর তোমরা সেই ক্লাসগুলো হয়তো বা করতেছো না অনেকেই, এখন যাই না, তোমাদের সেটা ব্যক্তিগত ব্যাপার, এখন কিছু বলার নেই, ওটা নেমের কথা বলতে চাচ্ছি না খুব একটা, অনেক বললাম, তারপরে তোমাদের ভিতরে কোনো মানে কি বলবো সেরকম কোনো ইয়ে আসলো না, এটা খুবই খারাপ কথা। মানে এখনকার এই যে বললাম যে এখনকার ছেলে মেয়ে পড়াশোনা করতেছে, সেখানে একজন নির্দেশনা মানে না, তো এই বাঙালিদের নিয়ে কি কখনো সম্ভব বলো? নিজের পড়াশোনা সেখানেই তারা নির্দেশনা মানে না নিজের জন্য, তারা অন্যের জন্য ভালো করবে, এটা কি আশা করা যায়? আমি তো খুব একটা আশা করতে পারি না। যে ছেলে মেয়ে ফাঁকি দেয় নিজের পড়াশোনায়, সে অন্যের ভালো করবে, এটা কিভাবে সম্ভব বলো? স্যার খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন। এটা তো এক ধরনের অপরাধ, তুমি তোমার বাবা মাকে ফাঁকি দিচ্ছ এবং সাথে সাথে তুমি নিজেকে ফাঁকি দিচ্ছ, এবং এখানে যে একজন টিচারের নির্দেশনা তুমি আছো আন্ডারে, তার মানে তার কথাকে তুমি কিছু মনেই করলে না, যে সে যে কিছু বলতেছে তুমি তার অধীনে পড়তেছো এবং টাকা দিয়ে পড়তেছো, এবং সে যে কিছু বলতেছে সে নির্দেশনা তুমি মানতেছো না, তাহলে তোমাদের নিয়ে আমি কি আশা করতে পারি বলো তো? কি আশা করবো বলো? 1000, 1500, 2000 টাকা দিয়ে তোমরা ভর্তি হয়েছো, অথচ বাড়িতে বসে ঘুমাচ্ছ, নাই বন্ধুর সাথে গল্প করতেছো, এবং পরীক্ষার সময় পরীক্ষা দেয়া আসার পর বলবা স্যার ভালো হয়নি পরীক্ষা। এছাড়া আমি আর কি শুনতে পাবো? আমি আশাবাদী না খুব একটা, কয়েকজন বাদে। আচ্ছা, তো ঠিক আছে, আর কিছু বলার নাই। তো তাহলে আশা করি তোমরা রেনেসাস পিরিয়ডের শর্ট কোশ্চেনগুলো রিভাইজ করে ফেলেছো, একটু ভালো করে পড়বা। আর রেজিস্ট্রেশন পিরিয়ডটা আমি পড়াই দিলাম, এর সাথে সাথে এখন আমি তোমাদেরকে শর্ট এবং ব্রড কোশ্চেনগুলো একটু পড়তে বলবো, কারণ এখানে খুব কমই আছে কোশ্চেন অফ দ্য রেজিস্ট্রেশন পিরিয়ড, এবং ভিডিও ক্লাসগুলো যদি দেখতে পারো তো দেখবা। আচ্ছা, তাহলে রেজিস্ট্রেশন পিরিয়ডের পরবর্তী স্টেজের নাম কি বলো তো? রেজিস্ট্রেশন পিরিয়ডের পর নিওক্লাসিক্যাল এজ। যাতে আমরা এমনভাবে এই শর্ট এবং ব্রড কোশ্চেনগুলো এখন পড়ে ফেলো, সমস্যা থাকলে সমাধান করে আমরা যাতে নিও ক্লাসিক্যাল এজ নিয়ে আমরা পলিটিক্যাল এবং যে লিটারি হিস্ট্রি এগুলো নিয়ে আমরা একটু কথা বলতে পারি। আর অবশ্যই এগুলো শেষ করার পর যদি সময় পাও তোমরা একটু ভিডিও ক্লাসগুলো দেখে নিও। আমরা চেষ্টা করব নভেম্বরের মধ্যেই আমাদের যেন এই হিস্ট্রিকে আমরা শেষ করতে পারি। তার পরবর্তীতে আমরা পোয়েট্রি শুরু করব, এবং পোয়েট্রির সাথে সাথে আমরা এই হিস্ট্রির কয়েকটা রিভিশনের জন্য যদি দেওয়া যায় আমরা রিভিশন দিব হিস্ট্রির ব্যাপারটা পুনরায়, এবং আমি ওই সময় টেস্ট নিব আর কি, টেস্ট একটা করে।
যেগুলো হয়ে গেছে ড্রামা হিস্ট্রি এগুলোর সাথে সপ্তাহে অন্তত দেখা যাচ্ছে 2টা বা 1টা যদি আমরা নিতে পারি, একটু লেখাতে হবে তো তোমাদেরকে পরবর্তীতে। আচ্ছা স্যার নিউ ক্লাসিক্যালের যে পিডিএফটা পাচ্ছি না ক্লাস ওয়ার্কে মাঝে, নিউ ক্লাসিক্যাল রোমান্টিক ভিক্টোরিয়ান মডার্ন এই চারটা এই যে। আচ্ছা আমি দিয়ে দিব, আমি যদি ধারাবাহিকভাবে দিচ্ছি, ঠিক আছে? আমি স্যার একটু ঠিক রেডি আছে করছি, স্যার। তারপরে আমি দিচ্ছি। আমি আজকে দিয়ে দিব, নিও ক্লাসিক্যাল এবং রোমান্টিক এজ অলরেডি হয়ে গেছে বা আছে, আমি হয়তো দিয়ে দিয়ে দিব আজকে, সমস্যা নেই, তোমরা নিয়ে নিবা। এই তো আলোচনা, এছাড়া আর বেশি করার সুযোগ নেই, বা এছাড়া কি আর করবো আমি। এখন তোমরা যদি আগেরগুলো একটু পড়ে নাও তাহলে হয়তো সেটাকে মিলে একটা ভালো একটা প্রিপারেশন হতে পারে। আচ্ছা এমনি আর কারো কোনো কথা থাকলে বলো, কোনো সমস্যা? স্যার রোমান্টিক পোয়েট্রি যে উইলিয়াম ব্লেকের প্রথম যে ব্রড কোশ্চেন আছে, প্রথমটাই স্যার অনেক লম্বা দেখছি স্যার, বুঝলাম না, অনেক বড়? মোটামুটি 5 পৃষ্ঠা স্যার, মানে ওটা 5 দেওয়া পেজ। হয়েছে কিসের জন্য? কারণ ওখানে অনেকগুলো কবিতা থেকে আনা হয়েছে, তো তোমার ওর ভিতর থেকে জি আমি স্যার। বুঝাই দিব, ওর ভিতর থেকে তুমি হয়তো দেখা যাচ্ছে কেটে সেটে একটু সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম, যদি সব পয়েম দিতে চাও। আর যদি সব পয়েম না দাও তাহলে 2-3টা পয়েম দিয়ে তুমি তোমার মতো করে লিখবা, ঠিক আছে? সবগুলো ইনক্লুড করতে স্যার হবে এরকম আমি করে। লিখছি খাতার মধ্যে, আমার 9 পৃষ্ঠা হয়েছে, কাটছাট করে লিখছি তারপরও। আচ্ছা হ্যাঁ, একটু কাটছাট করে দিবা, ওটা আমি তখন পরে বলবো যে কিছু কিছু কোশ্চেন আছে বড়, কারণ আমি ওগুলোকে, কারণ তোমাদের বইগুলোতে তো সবগুলো দেওয়া নেই, আমি সবগুলো দিয়েছি। এখন তোমার যেগুলো সহজ মনে হবে সেই কবিতাগুলো তুমি ইনক্লুড করে ফেললা ওর ভিতরে, ঠিক আছে? এখন পুরোটাই লিখতে হবে এমন কোনো ব্যাপার না। আমি তো বললাম যে আমি যা দিয়েছি, যেহেতু একটু কেটে ছেটে একটু নিয়ে একটু বড় করে দেওয়ার চেষ্টা করেছি, যাতে অন্তত সব তো লেখা সম্ভব না, সম্ভব বড় করে পড়ে গেলে অন্তত তুমি যদি 60%ও দিয়ে আসতে পারো ওর ভিতরে, তারপরেও তোমার একটা ভালো রেজাল্ট হবে আমি আশা করি, ঠিক আছে? এবং রেজাল্টটা অবশ্যই 3.30 বা তার উপরে হবে, কারণ এটা আমার অভিজ্ঞতা মতে। যদি তুমি 60%ও দিয়ে আসো, 60+ যদি লিখতে পারো ওইভাবে, কারণ একটু বড় না করলে তুমি ওর ভিতর থেকে আবার বাদ দিবা, বাদ দিয়ে দিতে অনেক কম হয়ে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার। স্যার রোমান্টিক পোয়েট্রি গুলো তো ইজি আছে, ওইটা ইজি বড় আছে, ওই হইলেও জন্য আমি আগে হিস্ট্রিটা ধরেছি, ওখানে টাইম বেশি লাগবেও না। হ্যাঁ, ওখানে যেহেতু কবিতা তো, আর ওখানে গল্প টাইপের কিছু সেন্স আছে, এই জন্য সমস্যা হবে কম। সমস্যা হবে কম। ড্রামাতে আর এটাতে একটু প্রবলেম হয়। আর অ্যাডভান্স রিডিং রাইটিং তো ওখানে পড়ানোর ব্যাপারটা বেশি নাই, ওখানে তো কোশ্চেন আনসারগুলো তোমাদেরকে দিয়ে তোমরা নিজেদের পড়ে নিতে হবে, কারণ ফার্স্ট ইয়ারে অনেক কিছু পড়া আছে, তাই না? ইংলিশ রিডিং এবং রাইটিং স্কিলস ফার্স্ট ইয়ারে অধিকাংশই পড়া আছে, পড়া থাকার কারণে ওখানেও বেশি চাপ লাগবে না। এই হিস্ট্রিটাই মেনলি এখানে একটু সমস্যাজনক তোমাদের কাছে হতে পারে। স্যার রিডিং পার্টের যে প্যাসেজ গুলো আছে ওগুলা আমাদের একটু পড়াই দিন। দেখি যতটুকু পড়াই দেওয়ার পড়াই দিব, সমস্যা না। এখন প্যাসেজ যদি আমরা পড়ার সময় পাই তো অবশ্যই পড়াই দিব। হ্যাঁ, আচ্ছা তো ঠিক আছে, আর সময় নষ্ট করবো না, তাহলে তোমরা পড়তে থাকো যে পড়াগুলো দিলাম। তো আগামী ক্লাসে আবার কথা হবে। ওকে, ভালো থাকো, বাই।